এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের গুণগত রসায়নের লেকচার 5-এ। তা আমি আশা করতেছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি অনেক সুস্থ আছি, সবাই সেফ আছো। কেমন? তো আমাকে একটু জানাই দিও আমার কথাটা তো সব ঠিকঠাক মনে শোনা যাচ্ছে কিনা। আমি একটু আমার এন্ড থেকে চেক করে দেখি, জাস্ট একটা মিনিট। জাস্ট আমার এখান থেকে একটু চেক করে দেখি যে সব ঠিকঠাক মতো আসলে আছে কিনা। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, হ্যাঁ ঠিক আছে, আমার এখান থেকে সব ঠিকঠাক মতো শোনা যাচ্ছে। কেমন? হ্যাঁ, অল ক্লিয়ার, ওকে। তাহলে আজকে আমরা কি করব? আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের যে পরমাণু মডেলের যে কিছু ম্যাথ বাকি ছিল ওগুলো আমরা করব। এরপর ওই রিলেটেড আমরা সিকিউ দেখব। এরপর হচ্ছে আমরা যদি আমাদের সময় থাকে তাহলে আমরা আইসোটোন ওগুলো নিয়ে আমরা ডিসকাশন করে ফেলবো। কেমন? আচ্ছা, চলো আমরা তাহলে শুরু করার চেষ্টা করি। আসো। তাহলে প্রথমে চলো আমরা একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি। দেখো, এই ম্যাথগুলোর প্রশ্ন এখন তোলার দরকার নাই, বাট আনসার যেগুলো আছে সেগুলো তুমি আমার সাথে সাথে তুলতে থাকো। তো যখন আমি যে ক্লাস শেষে তোমাকে পিডিএফ দিয়ে দিই, এই যে ক্লাসের তোমার লিঙ্কটাতে কিন্তু কী থাকে, লিঙ্কের ক্যাপশনে কিন্তু পিডিএফটা দেওয়া থাকে, তখন তুমি এখান থেকে কোয়েশ্চনটা তুলে ফেলিও। আমাকে বলতেছে তোমার এখানে খেয়াল করে দেখো যে তোমার নির্দিষ্ট কক্ষপথে, একটা সেকেন্ড, আমার এখানে বলা হচ্ছে, দেখো এখানে যে নির্দিষ্ট কক্ষপথে তোমার এখানে আবর্তনকালে লিথিয়াম পরমাণুর তৃতীয় ইলেকট্রনটির শক্তি নির্ণয় করো। তৃতীয় ইলেকট্রনটির, আচ্ছা এখানে কিছু জিনিস বোঝার আছে। প্রথম কথা, লিথিয়াম যখন বলছে তাহলে এটার জেড কত হবে একটু বলতে পারবো আমাকে? লিথিয়াম যেহেতু বলা হয়েছে তাহলে এটা জেড কত হবে বলতে পারো? লিথিয়ামের জেড কত হয়ে থাকে? লিথিয়ামের জেড হয়ে থাকে 3। গুড, 3। আচ্ছা, তৃতীয় ইলেকট্রন বলছে, তাহলে তুমি একটু লক্ষ্য করে দেখো তো, যদি আমরা লিথিয়ামটাকে যদি ইলেকট্রন বিন্যাস করতাম তাহলে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কীরকম হইতো? এগুলো তোমরা তো 9-10 থেকে পড়ে আসছো। তুমি বলবা 1s2, তারপর হচ্ছে 2s1। তাহলে এইটা হচ্ছে তৃতীয় ইলেকট্রন। এইখানে যে ইলেকট্রনটা দেখতেছো তুমি, কোন ইলেকট্রনটা বলো তো? এইখানে যে ইলেকট্রনটা আছে এইটা হচ্ছে আমার তৃতীয় ইলেকট্রন। তাহলে এটাকে আমি বলতে পারবো এটা হচ্ছে আমার তৃতীয় ইলেকট্রন। তাহলে এর জন্য তৃতীয় ইলেকট্রনটা কত নম্বর কক্ষপথে আছে বলতে পারো? তৃতীয় ইলেকট্রনটা কত নম্বর কক্ষপথে আছে বলতে পারো? তৃতীয় ইলেকট্রনটা কত নম্বর কক্ষপথে আছে? 2 নম্বর কক্ষপথে। তাহলে এখানে n কত হবে? কক্ষপথ সংখ্যাটাকে আমরা n দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে এই ক্ষেত্রে আমার কাছে কিন্তু তৃতীয় ইলেকট্রনটার জন্য n ইকুয়াল টু তোমার কাছে এখানে 2 হবে। এইবার তুমি এখানে জেডও জানো, nও জানো, তাহলে শক্তি তোমার কাছে বের করা কোনো ব্যাপার? শক্তি তোমার কাছে কিন্তু বের করা কোনো ব্যাপার না। তাহলে কারণ শক্তি তুমি কিন্তু সমীকরণ জানো, শক্তির সমীকরণ তুমি এখানে জানো। শক্তির সমীকরণ কত হয়ে থাকে? ই এন এন তোমার শক্তি স্তরে শক্তি কত হয়ে থাকে? আমরা সবাই সূত্র শিখছিলাম। অ্যাট ফার্স্ট আমরা কি করব? সূত্র লিখবো এখানে যে মাইনাস এম ই টু দি পাওয়ার 4 মাইনাস এম ই টু দি পাওয়ার 4 8 এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। আর এখানে সাথে কিন্তু আমরা একটা ই টু দি পাওয়ার 4 যেহেতু, তাই একটা জেড স্কোয়ার দিয়ে আমরা মাল্টিপ্লিকেশন করতাম। এই সূত্র আমরা আগেই সূত্র শিখে আসছি। এবং এখানে যদি যাবতীয় আমরা ভ্যালুগুলো বসাই তাহলে আসলে অ্যাকচুয়ালি শর্টকাট আসে আমার কাছে একটা। সেই শর্টকাটটা কত? সেই শর্টকাটটা হচ্ছে তোমার মাইনাস 13.6 ডিভাইডেড বাই এন স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এবং এই পুরো জিনিসের এককটা কিন্তু কোথায় হয়? ইলেকট্রন ভোল্টে হয়। এই এককটা কত হয়ে থাকে? ইলেকট্রন ভোল্টে তোমার কাছে এখানে একক হয়ে থাকে। তাহলে আসে ভ্যালু বসাই দিই এবং আমার কাছে তাহলে চলো ইএন এর মানটা বের করে ফেলি। আসো, তাহলে এখানে আমাকে ইএন বের করতে বলছে, ইএন আমাকে এটা বের করতে বলছে। তাহলে এখানে দেখো কত আসবে। এই জায়গায় তুমি এখানে মাইনাস 13.6 বসাবা, এন স্কোয়ারের জায়গায় কত বসাবা বলো তো? 2 স্কোয়ার বসাবা, আর জেডের জায়গায় তুমি এখানে 3 স্কোয়ার বসাবা। আমাকে বলতে পারবা আনসারটা কত আসবে? দেখো তো, আমাকে বলতে পারবা আনসারটা কত আসবে এখানে? আগের ক্লাসগুলো করে আসতে ভালো হবে। হ্যাঁ, আগের ক্লাসগুলো অবশ্যই করতে হবে, নাহলে তুমি আজকের লেকচার তো বুঝবা না আসলে। কেমন? মাইনাস 13.6 ডিভাইডেড বাই হচ্ছে 4 ইন্টু হচ্ছে 9। তাহলে আমার কাছে এখানে আসছে মাইনাস 30.6। আমার কাছে কত আসছে? মাইনাস 30 মাইনাস 30.6 এত ইলেকট্রন ভোল্ট আসছে। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। তাহলে এই জিনিসটা যেটা পাইছি এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। দেখো তো ভাই, সবাই কি বুঝতে পারছো অঙ্কটা? যদি বুঝে থাকো, যারা ফেসবুকে দেখতেছো বা যারা হচ্ছে তোমার ওয়েবে দেখতেছো, সবাই একটু আমাকে ওয়াই ওয়াই জানিয়ে হতো। সবাইকে অঙ্কটা বুঝতে পারছো? সবাইকে অঙ্কটা বুঝতে পারছো? গুড। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে যাই। আসো দেখি, এই প্রশ্নটা পড়ে দেখো, এই প্রশ্নটা পড়ে দেখো। এটা তোমাকে বলতেছে একটা পরমাণুতে তোমার যদি একটি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে পূর্ণ আবর্তন সম্পন্ন করে তবে কয়টা তরঙ্গ সৃষ্টি করে? এটা এমসিকিউর মতো কোয়েশ্চন। যে একটি ইলেকট্রন যদি কি করে, একটি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে যদি পূর্ণ আবর্তন করে
তাহলে কয়টা তরঙ্গ সৃষ্টি হয়? আমরা জানি কয়টা তরঙ্গ সৃষ্টি হবে, যততম শক্তি স্তর থাকে ততটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়। কেমন? এটা আমরা সবাই কিন্তু জানি। তাহলে এখানে আমরা লিখতে পারি, এই যে দেখো আমরা এখন আমি এটা কিন্তু এমসিকিউতে আসলে আমি তাহলে কি দেখাবো? এমসিকিউতে আসলে এটার আনসার যদি এমসিকিউতে আসে তাহলে আমরা বলবো সরাসরি এখানে 3টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে, 3টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে। কারণ আমরা জানি যততম শক্তি স্তর তততমটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়। ওই যে 2πRn = n ল্যামডা পরে আসছিলাম না, এরকম। কেমন? এখন আমরা ম্যাথমেটিক্যালি কীভাবে দেখাবো? আমরা L = কি লিখতে পারি? NH / 2π লিখতে পারি। L = লিখতে পারি আমরা NH / কত লিখতে পারি? 2π। আবার আমরা এখানে কি লিখতে পারি বলো একটু করে? 2π। আবার এখানে এটা এগুলো লিখতে পারি MVRN, এরকমও তো আমরা লিখতে পারি এখানে। তাহলে খেয়াল করে দেখো আমরা এখান থেকে কি আনতে পারি বলো তো একটু করে? এই যে আমরা 2πRnটাকে এই পাশে নিয়ে যেতে পারি। তাহলে খেয়াল করে দেখো আমরা এখানে কি করতে পারি? এই যে NH আর MVটাকে আমি এই পাশে নিয়ে আনলাম, আর এই পাশে আমি লিখলাম 2πRn। 2πRn এটাকে লেখা যায়? দেখো তো একটু করে কি করছি বলো তো? এই যে MVটাকে আমি এই পাশে নিয়ে আসছি, 2πটাকে আমি এই পাশে নিয়ে গেছি। এটা কি করা যাবে? এটা কি করা যাবে? জাস্ট আমি ক্রস গুণফল করছি আর কিচ্ছু না। এই জিনিসটা কি করা যাবে? এই জিনিসটা কি করা যাবে? ওয়াই কেন জানাবো? ডান জানালেও হবে। হ্যাঁ, এটা করা যাবে, কারণ আমি জাস্ট এখানে কি করছি বলো তো? এই জিনিসটাকে ধরে এখানে আনছি, এই জিনিসটাকে ধরে এখানে নিছি। এখন আমাকে একটু করে বলো বা দিয়ে তাহলে আমি কি বলতে পারি? এটাকে তো আমি n × h / MVও বলতে পারি, h / MVও বলতে পারি। তাহলে এখানে আসবে কত তখন? 2πRn আসবে। এই যে NH / MVটাকে আমি কি লিখতে পারি? n × h/MVও কিন্তু আমরা এখানে বলতে পারি। আর এবার আমাকে তুমি একটু করে বলো, এই যে h/MV এটাকে আমরা কি শিখেছিলাম? ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা শিখেছিলাম। এটা এগুলো ল্যামডা হয়ে থাকে। তাহলে তোমার এখানে কি পেয়ে যাচ্ছ বলো? তুমি এখানে পেয়ে যাচ্ছ এই যে 2πRn = n ল্যামডা। আর আমার কোশ্চেনে কি দিছে? এটা তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরের জন্য n = কত হয়ে থাকে? n = 3 হয়ে থাকে। তাহলে এখানে আমরা পাচ্ছি 2πRn = 3 ল্যামডা। তাহলে দেখো এখানে 3 আছে, এখানে দেখো তুমি এখানে কি পাইছো? 3 পাইছো। আমরা কিন্তু আগে থেকেই জানি 3 আনসার হবে, তারপর এটা ম্যাথমেটিক্যালি দেখাই দিলাম। কেমন? তাহলে এখানে আমরা বলবো অর্থাৎ 3টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে। অঙ্কটা কি বুঝতে পারছো? দেখো জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা? এটা কি বোঝা গেছে? বোঝা গেলে ডান লিখতে পারো, ওয়াই লিখতে পারো, তোমার যা ইচ্ছে তা লিখতে পারো। তাহলে লিখবা অর্থাৎ 3টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে। অর্থাৎ 3টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে। 3টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে। এটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার। আশা করি অঙ্কটা ক্লিয়ার। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে চলে যাই। আশা করি এটা তোমরা তুলতে পারছো। আচ্ছা, আমরা 10 সেকেন্ড ওয়েট করি। আমি আশা করতেছি অঙ্কটা তোমরা সবাই তুলতে পারছো। নেক্সটে যাবো? আমরা কি নেক্সটে যাবো? চলো আমরা নেক্সটে যাই। আসো নেক্সটে। হাইড্রোজেন পরমাণু তৃতীয় শক্তি স্তরে ঘূর্ণনত ইলেকট্রনের গতিবেগ হিসাব করো। প্রতি সেকেন্ডে ইলেকট্রনটি নিউক্লিয়াসের চতুর্দিকে কতবার আবর্তন করবে সেটা তোমার এখানে বের করতে বলা হয়েছে। আচ্ছা, তা আলোচনা করার চেষ্টা করি। আসো এখানে দেখো কি বলতেছে আমাকে। অ্যাট ফার্স্ট হাইড্রোজেন পরমাণুর বলে দিছে, হাইড্রোজেন পরমাণুর। তারপরে তৃতীয় শক্তি স্তর বলে দিছে। তাহলে হাইড্রোজেন পরমাণু যখন বলছে, তাহলে এখানে Z = কত হবে বলো তো একটু করে? হাইড্রোজেন পরমাণুর জন্য Z = কিন্তু এখানে 1 হবে। তৃতীয়র জন্য n = কত হবে? 3 হবে। একটি ইলেকট্রনের গতিবেগ বের করতে বলছে, ভি বের করতে বলছে, এখানে ভেলোসিটিটা বের করতে বলছে, মানে এখানে 3 নম্বর শক্তি স্তরে v3টা কত হবে সেটা বের করতে বলছে। আগে চলে এটা বের করি, আসো পরে আমরা নিচের কোশ্চেনটা দেখতেছি। তাহলে আমরা এটা কীভাবে বের করবো বলো তো? এখানে যদি সলিউশনটা করার চেষ্টা করি, তুমি কিন্তু সূত্র অলরেডি শিখে আসছো। vn = কত হয়ে থাকে এখানে বলো? vn = হয়ে থাকে তোমার কাছে এখানে e / 4πε0 mRn এটা হয়ে থাকে, তাই না? এটা হয়ে থাকে তোমার এখানে √ হবে একটা, এই জিনিসটা হয়ে থাকে। এখন তুমি যদি এখানে ভ্যালু বসাই দাও, তাহলে দেখো এখানে কত আসবে তোমার? ই মানে কত? ই মানে তোমার কাছে এখানে কিন্তু আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই, তাহলে এখানে আসবে 1.6 × 10⁻19। আর 4πε0 এর মানটা কত হয়ে থাকে? 8.854 × 10⁻12 হয়ে থাকে
এম হচ্ছে ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10 ইনভার্স অফ 31, আর আর এন মানে কত এন স্কোয়ার ইন্টু 0.53 পয়েন্ট, এটা তো অ্যাংস্ট্রমে, তাহলে 10 ইনভার্স অফ 10 দিয়ে গুণ করে মিটারে নিয়ে যাও, আর এন স্কোয়ার তাহলে এখানে কত আসবে বলো তো একটু করে, 3 স্কোয়ার হবে। আর এটাকে তুমি রুট ওভার করে দাও। কী করছে আমি বুঝাই দিচ্ছি, কী করছে আমি বুঝাই দিচ্ছি, টেনশন নিও না, কী করছে আমি বুঝাই দিচ্ছি, কী করছে আমি তোমাকে এখানে বুঝাই দিচ্ছি, কী করছে আমি এখানে বুঝাই দিচ্ছি, দাঁড়াও, ঠিক আছে, কী করছে আমি এখানে বুঝাই দিচ্ছি। ওকে, এখানে যে কাজটা করছি, এই যে দেখো 4 পাই এপসাইলন নট, এপসাইলনের জায়গায় এপসাইলনের মান বসাইছি, এম এর জায়গায় এম এর মান, ইলেকট্রনের ভর বসাইছি, আর আর এন যেটা ছিল আর এন এর সূত্র কি ছিল বলো তো, ওই আর এন এর সূত্র তুমি পড়ে আসছো না, এই যে আর এন এর সূত্র তুমি পড়ে আসছো না, এন স্কোয়ার ইন্টু 0.53, বাট ভাই এই সূত্রটা অ্যাংস্ট্রম এককে ছিল। যখন তুমি এখানে ব্যাক বের করতেছো, ব্যাকটা তুমি এসআই এককে মানে মিটার পার সেকেন্ডে বের করবা, তখন তোমাকে জন্য আর এন এর কোন সূত্রটা বসাইতে হবে, এই যে এটাকে এই যে 0.53 ইন্টু 10 ইনভার্স অফ 10 দিয়ে গুণ করে এটাকে মিটারে নিয়ে যেতে হবে। অ্যাংস্ট্রম দিয়ে কোথায় নিতে হবে বলো তো, মিটারে নিতে হবে। তাই এখানে 10 ইনভার্স অফ 10 দিয়ে গুণ করছি। আর এখানে এন যেটা আছে এটা কি তৃতীয় কক্ষপথ বলছো না, তাই এন এর মান এখানে 3 বসাই দিছি। দেখো এন এর মান এখানে 3 বসাই দিছি, বুঝতে পারছো কি বলছে এখানে? 3 স্কোয়ার হলো কেন, ওই যে এন স্কোয়ার আছে যে এন স্কোয়ার আছে যে এন স্কোয়ার, ওই জন্য এন স্কোয়ার আছে যে ওই জন্য আমরা ইউজ করছি। হ্যাঁ, এম বি আর ইকুয়াল টু এন ডিভাইডেড বাই টোয়াইস পাই, এটা দিয়েও করতে পারবা। ওকে, তাহলে এখন দেখো এখান থেকে কিন্তু আমরা ইজিলি তাহলে কি বের করে ফেলতে পারবো, আমাদের এখানে ভিএনটা বের হয়ে যাবে। দেখো এখান থেকে আমাদের ভিএনটা ক্যালকুলেশন করলে বের হয়ে আসবে, বুঝতে পারছো? ভিএনটা এখানে ক্যালকুলেশন করলে বের হয়ে আসবে। দেখো কত আসে, 1.6 10 ইনভার্স, অ্যাকুরেট যদি ভ্যালু বের করতে চাই, শর্টকাট দিয়ে না করে অ্যাকুরেট যদি ভ্যালু বের করতে চাই, তাহলে আসবে এখানে শর্টকাট দিয়ে করলেও হবে, অ্যাকুরেট ভ্যালু দিয়ে করলেও হবে। অ্যাকুরেট ভ্যালুটা দিয়ে করাটা ভালো যদি সুযোগ থাকে। 10 ইনভার্স অফ 31.53 ইন্টু 10 ইনভার্স অফ 10 ইন্টু 3 স্কোয়ার। সরি, ম্যাথ এরর আসতেছে, কারণ হচ্ছে যে এখানে পাওয়ারটা 100-এর বেশি হয়ে গেছে। তাহলে ঠিক আছে, তাহলে চলো আমরা আস্তে আস্তে ক্যালকুলেশন করি। 4 পাই দিলাম, 4 পাই ইন্টু, আগে আমরা এই নিচের ভ্যালুটাকে আমরা ক্যালকুলেশন করতেছি, 8.854 ইন্টু 10 ইনভার্স অফ 12 ইন্টু 9.1 10 ইনভার্স অফ 31 ইন্টু 0.53 ইন্টু 10 ইনভার্স অফ 10 ইন্টু 3 স্কোয়ার। এটাকে রুট ওভার করে দিছি, এটাকে ইনভার্স করে দিছি, আর এটাকে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 দিয়ে গুণ করে দিছি। তাহলে পেয়ে গেছি কত এখানে, 7.28 10 টু দি পাওয়ার 5। তাহলে কত পেয়ে গেছি, 7.28 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 5, এত মিটার পার সেকেন্ড। বুঝছো জিনিসটা? কী করছি, আগে এই ভ্যালুটাকে ক্যালকুলেশন করছি, পরে এটাকে রুট ওভার করে দিছি, রুট ওভার করে এটাকে আমি ওই যে ইনভার্স করে 1.6 ইন্টু 10 ইনভার্স অফ 19 দিয়ে গুণ করে দিছি। কত আসছে, 10 টু দি পাওয়ার 20 কেন আসছে, 10 টু দি পাওয়ার 25 আসার কথা না, আমার তো 10 টু দি পাওয়ার 5 আসার কথা না, 10 টু দি পাওয়ার 20 কেন আসছে, 10 টু দি পাওয়ার 5 আসার কথা, 10 টু দি পাওয়ার 5 আসার কথা, 10 টু দি পাওয়ার 5 আসার কথা। একটু ক্যালকুলেশনটা করে দেখো, 10 টু দি পাওয়ার 5 আসার কথা, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 5 আসার কথা। হ্যাঁ, গুড। হ্যাঁ, ডাইরেক্ট মান বসালেও হবে, ডাইরেক্ট শর্টকাট দিয়ে মান বসালেও হবে। সূত্র লিখে লিখে তুমি দেখে দেখে প্র্যাকটিস করো, সূত্রগুলো তুমি দেখে দেখে 5 বার লিখে লিখে প্র্যাকটিস করো, দেখবো অটোমেটিক সূত্র প্র্যাকটিস হয়ে যাবে। আর যখন তুমি ম্যাথ করবা তখন সূত্র লিখে লিখে ম্যাথ করবা, তাহলে যেটা হবে ম্যাথ করার সময় সূত্রটা তোমার একবার রিভিশন হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে আমরা কিন্তু এখানে ব্যাকটা বের করে ফেলছি, আমরা এই জায়গায় কিন্তু দেখো, তাহলে এখানে আমার কাছে ব্যাকটা কিন্তু অলরেডি বের হয়ে গেছে। তাহলে এখানে ব্যাকটা কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি। এখন আমাকে এরপরে কোয়েশ্চেন করছে কি বলো তো একটু করে, যে প্রতি সেকেন্ডে ইলেকট্রনটি নিউক্লিয়াসের চতুর্দিকে কতবার আবর্তন করবে। একটা জিনিস চিন্তা করে দেখো তো, তোমাদেরকে আমি এই সূত্রটা শিখাইছিলাম কি না? এই সূত্রটা কি শিখাইছি তোমাদেরকে? যে কোন সূত্র ভাই? এই যে ওমেগা, এটা ইকুয়াল টু টোয়াইস পাই এন ডিভাইডেড বাই টি। এই সূত্রটা কি তোমাদেরকে শেখানো হয়েছে বলো তো একটু করে? ওমেগা ইকুয়াল টু টোয়াইস পাই এন ডিভাইডেড বাই টি, এই সূত্রটাকে শেখানো হয়েছে? হ্যাঁ, শিখাইছি জিনিসটা। তাহলে এই সূত্রটার মধ্যে টি এন বলতে কি বোঝায়? এন বলতে বোঝায় ঘূর্ণন সংখ্যা, আর টি বলতে কি বোঝায়? ওই এন বার ঘূর্ণনে প্রয়োজনীয় সময়। এখন আমাকে প্রয়োজনীয় সময় দিছে কত সেকেন্ড? 1 সেকেন্ড। আমাকে বলছে 1 সেকেন্ডে কয়বার ঘুরবে। আমাকে বলতেছে কোয়েশ্চন, এখানে দেখো আমাকে কোয়েশ্চনে বলছে প্রতি সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে কয়বার ঘুরবে, কয়বার আবর্তন করবে। তাহলে এখানে তোমাকে কোয়েশ্চনে বলেই দিছে টি এর মানটা কত। টি এর মান হচ্ছে 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডের মধ্যে
কতবার আবর্তন করবে, মানে ঘূর্ণন সংখ্যাটা কত, বড় হাতের এনটা তোমাকে এখানে বের করতে বলছে। বুঝতে পারছো? তাহলে এখন তুমি যদি বড় হাতের এনটা যদি বের করতে চাও, বড় হাতের এনটা যদি তুমি বের করতে চাও, তাহলে তোমার আসলে ওমেগা বের করা লাগবে। আচ্ছা, ওমেগা তো আরেকটা সূত্র আমরা শিখেছিলাম, সেটা কি ছিল বলো? সেটা ছিল কিন্তু ভেলোসিটি ডিভাইডেড বাই রেডিয়াস ভি বাই আর। দেখো এটা মনে পড়ে কিনা, যে ভি এন বাই আর এন, এটা শিখেছিলাম না? দেখো তো ওমেগার কিন্তু আরেকটা সূত্র আমরা শিখছিলাম, ভি বাই আরও আমরা একটা সূত্র শিখে আসছিলাম। তাহলে এখন তুমি কিন্তু অলরেডি ভিটা জানো, আর এনও তুমি জানো, তাহলে এখান থেকে ওমেগাটা বের করে ফেলতে পারবা। তাহলে আসো বের করি আসো, তাহলে আসো ওমেগাটা বের করি আসো। তাহলে ওমেগা যদি বের করতে চাই, তাহলে ওমেগা ইকুয়ালটা হচ্ছে ভি বাই আর, আগে এটা দিয়ে বের করি আসো, ভি এন বাই আর এন। তো ভি এন এর মানটা কত? 7.28 ইন্টু 10⁵, আর আর এন কত? 0.53 ইন্টু এন স্কোয়ার। এন স্কোয়ার এখানে কত? এটা কত নম্বর কক্ষপথ ছিল বলো? 3 নম্বর কক্ষপথ ছিল, তাই এখানে 3 এর স্কোয়ার হয়েছে। বাট এটাকে একটা tan−10 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। কেন? কারণ উপরেরটা হচ্ছে মিটার পার সেকেন্ডে, অর্থাৎ এসআই এককে, তাহলে এটাকেও কিন্তু মিটারে নিতে হবে। এই এতটুকু কিন্তু অ্যাংস্ট্রমে, এতটুকুর এককটা কিন্তু অ্যাংস্ট্রমে। এটাকে tan−10 দিয়ে গুণ করে পুরোটাকে আমি মিটারে নিয়ে গেলাম। বুঝতে পারছো? পুরোটাকে আমি tan−10 দিয়ে গুণ করে মিটারে নিয়ে গেলাম, পুরোটাকে আমি tan−10 দিয়ে গুণ করে মিটারে নিয়ে গেলাম। ওকে, তাহলে এখান থেকে আমাদের কি চলে আসবে? আবার এটাকে আমি কি লিখতে পারি বলো? এটাকে আমি লিখতে পারি কি বলো? এই জিনিসটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি টুয়াইস পাই ইন্টু এন, আর সেকেন্ড সময় হচ্ছে এখানে 1 সেকেন্ড। মানে ওমেগা ইকুয়াল টু তো এই ভি বাই আরও লেখা যায়, আবার টুয়াইস পাই এন বাই টিও লেখা যায়। তাহলে এই জায়গা থেকে আমাকে একটু বলো তো, এই জায়গাটা থেকে তুমি এখানে এন এর মানটা বের করে ফেলতে পারো না? তুমি এই জায়গায় এন এর মানটা বের করে ফেলতে পারবো না? দেখো জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা, এন এর মানটা বের করতে পারো কিনা দেখো, যে 7.28 10⁵ ডিভাইডেড বাই 0.53 ইন্টু 3 স্কোয়ার ইন্টু tan−10 আর ইন্টু এখানে টয়েস পাই দিয়ে ভাগ হবে এটা। তাহলে এন এর মান আমার কাছে কত আসছে জানো? 2.429 ইন্টু 10⁻14। এটা আসছে কত এন এর মানটা? 2.429 ইন্টু 10⁻14। এত বার করে ঘুরতেছে, এত বার করে ঘুরতেছে। বুঝছো? দেখো জিনিসটা বোঝা গেছে কিনা, এতবার করে ঘুরবে, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। দেখো অঙ্কটা বুঝতে পারছো কিনা, এতবার করে ঘুরবে। ওমেগা আর এল কি সেম? না, এল মানে হচ্ছে কৌণিক ভরবেগ, আর ওমেগা মানে হচ্ছে যে কৌণিক বেগ। দুটা তো সেম না ভাই। এল ইকুয়াল টু এম ভি আর লিখতে পারো, বাট ওমেগা আর এল সেম না। এল হচ্ছে কৌণিক ভরবেগ আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ। এটা কি অঙ্কটা কি বোঝা গেছে? আমাকে যদি বোঝা হয়ে থাকে তাহলে একটু যারা ফেসবুকে দেখতেছো তারাও একটু জানেও, যে ডান অথবা ওয়াই তুমি যা ইচ্ছে তা লেখো, বাট জানাই একটু করে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা অঙ্কটা বুঝতে পারছো। গুড গুড। তাহলে চলো নেক্সটে যাই। নেক্সট আমাকে বলতেছে হাইড্রোজেন পরমাণুর একটা কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে, ইলেকট্রনের গতিবেগ দেওয়া আছে। তো এরপর বলছে এখানে ইলেকট্রনটা কোন কক্ষপথে আবর্তনশীল আছে। তাহলে এটা একটু দেখো, এখানে অলরেডি আমি কিন্তু ব্যাসার্ধও জানি, আবার আমি কিন্তু এখানে ব্যাগটাও জানি। তাহলে আমি এখানে তাহলে আমাকে একটু করে বলো, একটা যে সূত্র তুমি শিখছো, কোন সূত্রটা? সূত্রটা হচ্ছে তোমার কাছে ওই যে এল ইকুয়াল টু আমরা কি লিখে থাকি, এম ভি আর, মানে এম ভি এন আর এন, আর এটা হচ্ছে এনএইচ ডিভাইডেড বাই টুয়াইস পাই। এখানের মধ্যে আমি সবগুলো জানি না, এখানের মধ্যে সব ইনফরমেশন আমার কাছে দেওয়া আছে না। যে এনতম কক্ষপথে ব্যাগ দেওয়া আছে, খেয়াল করে দেখো এনতম কক্ষপথে ভি এনটা কত দেওয়া আছে কোয়েশ্চন, এখানে ভি এন দেওয়া 5.4452 ইন্টু 10⁻7 সেন্টিমিটার পার সেকেন্ড। বাট সেন্টিমিটার রাখলে তো হবে না, মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে এখানে আসবে কত? আর 1 সেন্টিমিটার মানে তুমি কি জানো? tan−2 মিটার জানো। তাহলে মিটারে নেওয়ার জন্য কি করতে হবে? tan−2 দিয়ে মাল্টিপ্লিকেশন করা লাগবে না? তাহলে এখানে কি হয়ে যাবে বলো? 5.4452 ইন্টু এটা 10⁵ হয়ে যাবে, এখানে হয়ে যাবে মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে এটা ভিএন বের হয়ে গেল। আর আর এনটা এখানে কত আসবে বলো? আর এন দেওয়া কত? এখানে আর এন দেওয়া 8.5, এখানে দেওয়া কত? 8.5 ইন্টু tan−8 সেন্টিমিটার দেওয়া, বাট তোমার তো মিটারে নিতে হবে। তাহলে মিটারে নেওয়ার জন্য আর tan−2 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এখানে কত আসবে বলো তো? এই জায়গায় কত আসবে বলো? এই জায়গায় আসবে তোমার কাছে এখানে 8.5 ইন্টু tan−10 হয়ে যাবে, এত মিটার হয়ে গেছে। তাহলে আর এনও তুমি পেয়ে গেছো, বিএনও তুমি পেয়ে গেছো, এম তো তুমি অলরেডি জানোই। তাহলে এখান থেকে এনটা বের করা তোমার জন্য কোনো ব্যাপার? তুমি বলবা কোনো ব্যাপারই না ভাই। কেন? দেখো তুমি যা সূত্রগুলো বসাই দাও, এম এর মান কত? 9.11 কেজিতে নিলে এটা tan−31 আসবে। এখানে বিএনটা কত পাইছো? 5.4452
5.4452 ইন্টু এখানে 10⁵ আসবে, তারপর এখানে আর এনটা কত পাইছো 8.5 ইন্টু 10⁻10 আসছে, তাহলে ইকুয়াল টু এখানে দেখো ইকুয়াল টু এখানে NH ডিভাইডেড বাই টোয়াইস পাই। এন তুমি জানো না, এইচ তোমার কাছে কোয়েশ্চনে দেওয়া আছে না, তাহলে 6.626 ইন্টু 10⁻34 বসাবা, আর এখানে টোয়াইস পাই বসাবা। তাহলে ক্যালকুলেশন করে আমাকে বলতে পারবা এই জায়গাটায় এন কত আসে, এই জায়গাটায় এন কত আসে আমাকে ক্যালকুলেশন করে বলতে পারবা, এন কত আসে আমাকে বলতে পারবা ক্যালকুলেশন করে? সবাই বলতেছো 4 আসছে, গুড। তাহলে এন কত আসছে এখানে? এন আসছে 4। এটা অবশ্যই পূর্ণ সংখ্যা আনতে হবে, অবশ্যই কি আনতে হবে? পূর্ণ সংখ্যা আনতে হবে। তাহলে এখানে 4 আসছে, তাহলে এটা হচ্ছে আমার 4 হচ্ছে আমার কাছে এখানে আনসার। বুঝা গেছে? ইজি অঙ্ক ছিল, ইজি অঙ্ক ছিল, বুঝা গেছে জিনিসটা? আমরা কি নেক্সট অঙ্কে যাবো? আমরা কি নেক্সট অঙ্কে যাবো? ইজি অঙ্ক ছিল জিনিসগুলো। ওকে, চলো যাই আমরা। আসো, ফেসবুকে সবাই করতেছো? গুড 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 গুড। চলো নেক্সটে যাই। নেক্সটে আমরা ওই যে সিকিউ সলভ করতেছিলাম, চলো একটা সিকিউ তোমাকে দেখাই দিই। এখানে একটা ওয়াই আর একটা জেড তোমাকে দুইটা মোল দিছে এখানে, যেখানে ওয়াই ও জেড মৌলও প্রচলিত তত্ত্ব বহন করে না। বোর তত্ত্বের সাহায্যে ওয়াই মৌলের বর্ণালী ব্যাখ্যা করা যাবে কি? খেয়াল করো, এখানে আমাকে বলতেছি, আমি তোমাকে একটু দেখাই, বুঝাই বলি আসো। এখানে ওয়াই যেটা আছে তার পারমাণবিক সংখ্যা দেওয়া 1, তাহলে ওয়াইটা আসলে কি বলতো? এটা আসলে অ্যাকচুয়ালি হাইড্রোজেন বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে হাইড্রোজেন। আর 24 যেটা জেড দিছে, 24 কার পারমাণবিক সংখ্যা বলতো? এটা ক্রোমিয়ামের না? তাহলে জেড বলতে আসলে এখানে ক্রোমিয়াম বোঝানো হচ্ছে। তাহলে একটা অ্যাকচুয়ালি কি, ওয়াই হচ্ছে তোমার হাইড্রোজেন, আর এই ওয়াইটার বর্ণালীটা বোর তত্ত্বের সাথে কি করা যায় বলো তো? ব্যাখ্যা করা যাবে। ওয়াই এর বর্ণালীটা কি করা যাবে? বোর তত্ত্বের সাথে ব্যাখ্যা করা যাবে। তাহলে এখানে তুমি লিখবা কি, যে উদ্দীপকের ওয়াই হলো হাইড্রোজেন। উদ্দীপকের তুমি অ্যাট ফার্স্ট এখানে কি লিখবা, যে উদ্দীপকের ওয়াই হলো হাইড্রোজেন। উদ্দীপকের ওয়াই হলো কি বলতো? হাইড্রোজেন। লিখছো অ্যাট ফার্স্ট। লেখার পরে তুমি কি লিখবে এখানে? এগুলো কিন্তু সিকিউর ঘন নাম্বার, এগুলো কিন্তু বোর্ডে আসছে। এখানে যদিও আমাদের টাইপিস্ট বোর্ড লিখতে ভুলে গেছে, এটা কিন্তু সবগুলা বিভিন্ন বোর্ডে সিকিউ প্রবলেম আসা। কেমন? উদ্দীপকের ওয়াই হচ্ছে তোমার কাছে এখানে হাইড্রোজেন। তারপর তুমি কি লিখবা এখানে, যে হাইড্রোজেনের বর্ণালী বোর পরমাণু বোর তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়। কেন? কারণ এখানে একটি ইলেকট্রন থাকে। তুমি লিখবে এরপর এরকম, যে হাইড্রোজেনে একটি ইলেকট্রন রয়েছে, একটি ইলেকট্রন রয়েছে, তাই এর বর্ণালী বোর তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যাবে। তাই এর বর্ণালী বোর তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যাবে। বোর তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যাবে। ব্যাখ্যা, এখন তুমি ব্যাখ্যা করবা কিভাবে? চলো আমি তোমাকে সেই স্টেপগুলো একটু দেখাই দিই। তুমি কি করবা, এরপর এখানে বলবা যে হাইড্রোজেন এক্ষেত্রে কি হয়, এই যে আমার n=1 একটি ইলেকট্রন অবস্থান করে, ঠিক আছে? তারপর এখানে n=2 থাকবে, এখানে n=2 থাকবে, এই জায়গায় n=3 থাকতে পারে। তো হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয়, অ্যাট ফার্স্ট এই জায়গায় একটি ইলেকট্রন অবস্থান করে। তুমি লিখবা, আমরা জানি হাইড্রোজেনে একটি মাত্র ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটা n=1 অবস্থান করে। তাকে যদি বাহ্যিক শক্তি প্রদান করা হয়, তাহলে সে কি করবে? শক্তি শোষণ করে সে এখানে উচ্চ শক্তি স্তরে চলে যাবে। সে শক্তি শোষণ করে সে এখানে উচ্চ শক্তি স্তরে চলে যাবে। সেই ইলেকট্রনের শক্তি শোষণ করে কি হয়েছে? উচ্চ শক্তি স্তরে চলে গেছে। বাট শক্তিটা সবসময় সাপ্লাই করা হবে না, তাহলে শক্তি সরবরাহ বন্ধ করা হলে সে পুনরায় কি করবে? আবার নিম্ন শক্তি স্তরে ফেরত চলে আসবে। আর নিম্ন শক্তি স্তরে ফেরত আসার সময় সে এখান থেকে একটা কী দেখাবে? একটা বিকিরণ বর্ণালী দেখাবে। একটা কি দেখাবে? এখানে বিকিরণ বর্ণালী সে এখানে প্রদর্শন করবে। এরপরে তুমি কি লিখবা? ওই বিকিরণ বর্ণালী এনার্জি যা আছে সবগুলো সূত্র তুমি এখানে লিখে দিবা, ঠিক আছে? এখানে সে বিকিরণ বর্ণালী দেখাবে, বিকিরণ বর্ণালী সে দেখাবে। এরপরে তুমি সূত্রগুলোকে একটু ব্যাখ্যা করে দিবা, যে বোর তত্ত্বে কি বলছে। বোর তত্ত্বে বলা হয়েছে এখানে যে শক্তির পার্থক্য ডেল্টা ই, সেটা হয়ে থাকে ই হাই মাইনাস ই লো, এটাই হয়ে থাকে HC ডিভাইডেড বাই ল্যামডা। এভাবে করে সূত্রগুলো একটু ব্যাখ্যা করে দিবা, আর এগুলো কথাগুলো একটু বলে দিবা, তাহলে কিন্তু তুমি তোমার ফুল মার্কস এখানে পেয়ে যাবা। বুঝতে পারছো? এটা পারা যাবে না? বলো তো একটু করে, এটা কি পারা যাবে? এই যে সিকিউর যে ঘ নাম্বারটা, এটা কি পারা যাবে? এটা কি পারা যাবে? একটু ব্যাখ্যামূলক কোয়েশ্চন এটা, দেখো এটা কি পারা যাবে? ওকে স্যার, লাস্ট স্লাইডেরটা শো করা যাবে? হ্যাঁ, লাস্ট স্লাইড শো করছি, বলো। এটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার ছিল n=4। ওকে, দেখো তো জিনিসটা পারবা কিনা। ওকে যাবে,
গুড। তাহলে চলো নেক্সটে চলে যাই। নেক্সটে আমাকে বলতেছে উদ্দীপকের ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে। তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এখানে আমাদের কাছে কি বলতেছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এবং এটা এটা তো নিউক্লিয়াস আমরা বুঝতে পারতেছি, এবং ইলেকট্রনটার এটাই কিন্তু প্রথম কক্ষপথ। দেখো এখানে কিন্তু আর অন্য কোনো কক্ষপথ নাই, এখানে অন্য কোনো কক্ষপথ আছে বলো তো একটু করে, এই জায়গায় কি অন্য কোনো কক্ষপথ আছে? এই জায়গায় কিন্তু অন্য কোনো কক্ষপথ নাই। তাহলে এটাই কিন্তু প্রথম কক্ষপথ। তাহলে তুমি কি করবা, তুমি পরীক্ষায় কি করবা, তুমি অ্যাট ফার্স্ট যখন সলিউশন করবা, এখানে সলিউশন যখন এখানে করবা, তুমি এই চিত্রটাকে একটু আরেকবার রাখবা, তুমি এখানে চিত্রটাকে একটু আরেকবার রাখবা। তাহলে দেখো তোমার চিত্রটা হচ্ছে এরকম, এটা নিউক্লিয়াস এখানে আছে, তোমার এখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস, আর তোমার প্রথম কক্ষপথ কিন্তু এখানে আছে। তাহলে এটা তোমার প্রথম কক্ষপথ, আর এই জায়গাটা হচ্ছে ইলেকট্রন অবস্থান করতেছে, তাই না? এই জায়গায় কি অবস্থান করতেছে? এই জায়গায় ইলেকট্রন অবস্থান করতেছে। তো এখন তুমি বলবা তাহলে এটার জন্য আমাদের যে ইলেকট্রনটি বলবা উদ্দীপকের চিত্র অনুযায়ী ইলেকট্রনটি প্রথম কক্ষপথে অবস্থান করতেছে, ঠিক আছে? তাহলে এটার জন্য কি হবে, n ইকুয়াল টু এখানে 1 হবে। আর n ইকুয়াল যদি 1 হয়ে থাকে, তারপর তুমি বলবা যে বোরের স্বীকার্য অনুযায়ী, তারপর লিখবা তুমি এখানে যে বোর তত্ত্বের বোরের স্বীকার্য অনুযায়ী ওই যে 2 নম্বর যে স্বীকার্যটা ছিল সেটা অনুযায়ী কি বলতো, L ইকুয়াল টু কি হয়ে থাকে, NH ডিভাইডেড বাই টুয়াইস পাই হয়ে থাকে। L ইকুয়াল টু কত হয়ে থাকে বলো, NH ডিভাইডেড বাই টুয়াইস পাই হয়ে থাকে। তাহলে এরপর এখানে n মানে কত, 1 ইন্টু এইচ ডিভাইডেড বাই এখানে টুয়াইস পাই, 1 ইন্টু এইচ ডিভাইডেড বাই কত, টুয়াইস পাই। এটার উপরে ভ্যালু বের করে দিবা, তার মানে এইচ বাই টুয়াইস পাই হয়েছে। তাহলে কৌণিক ভরবেগ এটার মান হচ্ছে এত, তোমার কাছে এত। বুঝতে পারছো? তাহলে দেখো এত কত ইজি কোয়েশ্চন। এখন তুমি বলবা ভাই এতটুকু লিখলে কি আমাকে ফুল মার্কস দিবে? না, তুমি একটু লেখা লিখতে হবে। তুমি কি লিখতে হবে এখানে, তুমি লিখবা উদ্দীপকের পরমাণুতে দেখা যাচ্ছে ইলেকট্রনটি 1 নম্বর শক্তি স্তরে অবস্থান করছে, তাহলে তার জন্য n ইকুয়াল টু 1 হবে। তারপরে লিখবা বোর তত্ত্বের স্বীকার্য অনুযায়ী আমরা জানি দ্বিতীয় স্বীকার্য থেকে L ইকুয়াল টু NH বাই টুয়াইস পাই। বাট তুমি সূত্র লিখলে হবে না, তোমাকে এটা বর্ণনা করতে হবে। তুমি জানি n তম কক্ষপথে কৌণিক ভরবেগের মান h বাই টুয়াইস পাই পূর্ণ সংখ্যার গুণিতক হয়। লেখার পরে সূত্র লিখবা, মান বসাবা, তাহলে এটাই তোমার কাছে এখানে, তখন তুমি আনসার পেয়ে যাবা। এতটুকু লিখে দিলে তুমি ফুল মার্কস পেয়ে যাবা। পারা যাবে? স্যার ইলেকট্রন ভোল্ট টু জুল কিভাবে নেওয়া লাগে? ওই যে তুমি একটা দেখো, একটা কনভার্সন আছে, সেটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 ইন্টু 10 ইনভার্স অফ 19 জুল। ওইভাবে নেওয়া যায়। কেমন? এই যে কনভার্সনটা তোমাকে আমি যদি এখানে লিখে দিই, এখানে ছোটো করে লিখে দিয়ে আসো, যদিও এখানে লাগতেছে না, তাই একজন জিজ্ঞেস করছে তাই লিখে দেওয়া, যে 1 ইলেকট্রন ভোল্ট এটা ইকুয়াল টু 1.6 ইন্টু 10 ইনভার্স অফ 19 জুল হয়ে থাকে, 10 ইনভার্স অফ 19 জুল হয়ে থাকে। দেখো তো আগে সিকিউরিটাকে সবাই বুঝতে পারছো? আগের বইটাকে সবাই বুঝতে পারছো? আচ্ছা, অনেকেই একটা জিনিস বলতেছো যে তোমার হচ্ছে যে বইয়ের সাথে সূত্র মিলতেছে না। আমি তো তোমাকে প্রথমেই বলছি বইয়ের সাথে সূত্র তোমার মিলবে না। কেন মিলবে না বলো তো? কারণ আমি তোমাকে করে দিচ্ছি সব এসআই এককে, আর বইয়ে তোমার কাছে কিন্তু হাবি জাবি সিজিএস একক, ফুট পাউন্ডাল একক, এই নিয়মগুলোতে করানো। তা আমাকে একটা জিনিস বলো, অঙ্ক তো হইলেই হয়েছে না? অঙ্ক তুমি এসআই এককে করো, সিজিএসে করো, ফুট পাউন্ডালে করো, তোমার সবগুলো ভ্যালু কিন্তু সেম। আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, আমি যদি তোমারে বলি এই যে ধরো 100 সেন্টিমিটার, আর আমি যদি তোমাকে বলি 1 মিটার, দেখি বলো কে বড় কে ছোট? 100 সেন্টিমিটার আর 1 মিটারের মধ্যে কে বড় কে ছোট? বলো 100 সেন্টিমিটার আর 1 মিটারের মধ্যে কে বড় কে ছোট? সমান। তাহলে তুমি সিজিএস হিসাব করো, এসআই একক হিসাব করো, ফুট পাউন্ডাল হিসাব করো, সবগুলো ভ্যালু তো আলটিমেটলি সমান। বাট হ্যাঁ, তুমি যদি চিন্তা করো যে ভাই এখানে 100 এখানে 1, তাহলে 100টা মনে হয় বড়, এভাবে চিন্তা করলে হবে না। কারণ 100টা বড় হয়েছে একক চেঞ্জ, মানে ইউনিট চেঞ্জ হওয়ার কারণে। তাই তুমি এসআই একক হিসাব করো, সিজিএস হিসাব করো, ফুট পাউন্ডাল হিসাব করো, তোমার ভ্যালু হয়তো ভিন্ন আসবে, কারণ তুমি এককগুলো ডিফারেন্ট এখানে। বাট তুমি এসআই একক থাকতে কেন এসআই একক ইউজ করবা না? এসআই একক সবচেয়ে সহজ। আমি যদি তোমার জিজ্ঞেস করি জি এর মান ফুট পাউন্ডালে কত বলো তো, তুমি পারবা? বাট আমি যদি তোমাকে জিজ্ঞেস করি জি এর মানটা এসআই এককে কত বলো, তুমি এখন 9.8 বলতে পারবা, তাই না? তো এসআই এককে আমরা অভ্যস্ত, এই জন্যই তো তোমাকে এসআই একক শেখাচ্ছি। তুমি চাইলে ফুট পাউন্ডালে করো, তুমি চাইলে সিজিএসে করো, কোনো সমস্যা নাই, ওইটা তো কারেক্ট হবে, এবং বইগুলো তো ওইটা দিয়ে করছে। তাহলে আমি যদি পরীক্ষায় এসআই এককে করি, তাহলে কি আমাকে নাম্বার কেটে দিবে? প্রশ্নই উঠে না, নাম্বার জীবনেও কাটবে না। কেন? কারণ তুমি তো ভাই কোনো ভুল নিয়মে করতেছো না। এসআই এককে করো, সিজিএসে করো, ফুট পাউন্ডালে করো। এসআই একক মানে এইভাবে খাচ্ছ ভাতটা, আর ফুট পাউন্ডালে মানে তুমি প্যাঁচাইড আছে এইভাবে করে খাচ্ছ।
ভাত ভাত আর কি, মানে ভাতের উদাহরণ দিয়ে বললাম। তো এটা নিয়ে আর কনফিউশন করবা না, এটা নিয়ে আমি আগেও ক্লিয়ার করে দিছি। তোমার বইতে কিন্তু তুমি অন্য এককে করা, তাই সূত্রগুলো একটু ডিফারেন্ট আসছে। আর আমাদের এখানে যে সূত্রগুলো, এই যে এইখানে যে সূত্রগুলো লিখলাম, এটার সাথে বই সূত্র নাও মিলতে পারে, কারণ আমরা এসে এককে করতেছি। ক্লিয়ার বলো তো? ক্লিয়ার বলো তো, কেন তুমি এসআই থাকলে ফুড পন্ডাল করবা ভাই? এটা তো প্রশ্নই উঠে না, তুমি কেন করবা? আমি তোমাকে কঠিন কেন শিখাবো? তোমরা মাত্র ইন্টারে যাত্রা শুরু করছো, তোমাকে আমি কঠিন পড়ে তো লাভ নাই। আমার কঠিন পড়ে লাভ আছে? যেই পড়াটা যেটা কঠিন সেটা আমরা কঠিনের মতো করে পড়াবো, যেটা যেটা অ্যাকচুয়ালি কঠিন ওটাকেও সহজ বানাবো, বাট যেটা সহজ সেটাকে আমি কেন তোমার কঠিন বানাবো, তাই না? ওকে গুড, আশা করি সবাই বুঝতে পারছো আমার কথাগুলা। চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে আলোচনা করি, আমাকে বলছে উদ্দীপকের মডেল অনুযায়ী যে পরমাণুর গঠন সম্পর্কিত মডেলটি আলোচনা করো। আচ্ছা একটা জিনিস দেখো তো, এখানে এখানে এটা কোন মডেল হবে বলতে পারবা? এটা কোন মডেল হবে বলতে পারবা ভাইয়া? ইনফোগুলো যদি সিজিএস এফপিএস এ দেওয়া থাকে না, সিজিএস এফপিএস এ দেওয়া থাকবে না, তোমার ইনফোগুলো সবগুলোই মিড এসআই এককে দেওয়া থাকবে। কারণ তুমি দেখো এখানে যতগুলো ম্যাথ করছো সবগুলো বোর্ডের ম্যাথ, সবগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা ম্যাথ, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ভার্সিটিতে আসা ম্যাথ, ইভেন তোমার বইয়ের ম্যাথ। কোনোটা জায়গায় তুমি এফপিএস এ দেখছো, সিজিএস এ দেখছো না, কারণ ওরাও জানে ওরা এসআই এককেই দিবে তোমাকে। এটা কিন্তু বোর হবে। এখন তুমি বলবা এটা তো বোর হওয়ার কথা না ভাই, আপনি আমাদেরকে শিখাইছিলেন জিনিসটা হচ্ছে এরকম, এরকম যদি হয় এটা নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ। আপনি আমাদেরকে শিখাইছিলেন ইলেকট্রন যদি জাম্প দেয় তাহলে হচ্ছে যে বোর, বাট এখানে যদি ইলেকট্রন জাম্পের জিনিসপত্র দেখানো হচ্ছে না। কিন্তু এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এখানে জাম্প দেখানো না হইলেও এখানে একটা কে শক্তি স্তরে কথা বলছে, এল শক্তি স্তরে কথা বলছে, এম শক্তি স্তরে কথা বলছে। এখানে ইলেকট্রনের জাম্প হচ্ছে না সেটা ঠিক আছে, বাট এই জায়গাটায় কিন্তু কে শক্তি স্তর, এল শক্তি স্তর, এম শক্তি স্তরে কথা বলা হয়েছে। এখন আমাকে বলো রাদারফোর্ডে কি কোনো শক্তি স্তরের কথা আলোচনা করা হয়েছিল? রাদারফোর্ডের ক্ষেত্রে কিন্তু কে এল এম এন এগুলো কোনো আলোচনা করা হয় নাই। যেহেতু এখানে কে এল এম এর কথা বলা হয়েছে, শক্তি স্তরের কথা বলা হয়েছে, তাই অবশ্যই এটা কোন মডেল হবে? বোর পরমাণু মডেল হবে, কারণ রাদারফোর্ডের ক্ষেত্রে কোনো শক্তি স্তরের কথা বলা হয় নাই। তাহলে আমাকে বলছে পরমাণু গঠন সম্পর্কিত মডেলটা আলোচনা করো, সেটা হচ্ছে তাহলে বোর পরমাণু মডেল। তাহলে বোর পরমাণু মডেলটার ওই যে স্বীকার্যগুলো যেগুলো আছে সেগুলো তুমি এখানে লিখে দিবা। স্বীকার্য যেগুলো আছে সেগুলো তুমি এখানে লিখে দিবা, স্বীকার্যগুলো লিখে দিবা। তাহলে এটাই কিন্তু তোমার কাছে এখানে তখন তুমি ফুল মার্কস পেয়ে যাবে। আসলে স্বীকার্যগুলো তিনটা যে স্বীকার্য আছে সেটা লিখে দিবা, তার আমি এটা পড়ে দিচ্ছি না কারণ এগুলো লিখে দিচ্ছি তোমাকে। তাহলে দেখো জিনিসগুলো এখানে বোঝা গেছে কিনা। হ্যাঁ তুমি প্রথমে শর্টকাট ইউজ করবা না, প্রথমে আগে পুরো সূত্রটা লিখবা, ওইখানে ভ্যালুও বসাবা, বাট আনসার বের করার সময় শর্টকাটে বের করবা। ওটা তোমাকে আমি নিয়ম শিখাইছি। ওকে চলো নেক্সটে যাই। নেক্সটে চলো আমরা এই অঙ্কটা দেখি। এই অঙ্কটা একবার পড়ে দেখো তো, এখানে কোয়েশ্চনে কি বলতেছে দেখো। এই অঙ্কটা একবার পড়ে দেখো, এখানে কোয়েশ্চনে কি বলতেছে। চলো আমি তোমার করাই দিই। এই অঙ্ক আমাকে বলতেছে, তোমার এখানে খেয়াল করো, এই একটা অঙ্ক আমি চেষ্টা করছি কি যে সব ইউনিটে করানোর, যেন তোমার যেন ঝামেলা না হয় অন্য ইউনিট আসলো। চলো আস্তে আস্তে দেখাই, আসো আস্তে আস্তে চলো আলোচনা করি। আসো ফার্স্টে এই অঙ্কটা একটু ভালো করে পড়ো, তাহলে হয়ে যাবে। যদি এই অঙ্কটা পরীক্ষার জন্য আনইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় এত বড় অঙ্ক আসবে না, তারপরে তোমাকে চলো আমি দেখাই দিয়ে আসো। আচ্ছা আমাকে বলছে হিলিয়াম 2+, আমাকে একটু বলতে পারবা হিলিয়ামের জন্য জেড কত হবে বলো তো একটু করে। হিলিয়াম প্লাস বলছে, হিলিয়ামের জন্য জেড কত হবে বলো তো। হিলিয়াম, হ্যাঁ যদি রাদারফোর্ড হইতো, যদি কে এল এম ওগুলো লেখা না থাকতো, হিলিয়ামের জন্য জেড ইকুয়াল টু কিন্তু 2 হবে। গুড। হিলিয়াম আয়নের ইলেকট্রনটি এন শক্তি স্তরে অবস্থান করতেছে, এন। তাহলে বলো তো এন শক্তি স্তরের জন্য ছোট হাতের এন এর মান কত হয়? তোমাদেরকে শিখাইছিলাম না, এন শক্তি স্তরের জন্য ছোট হাতের এন এর মান কত হয়? এন শক্তি স্তরের জন্য ছোট হাতের এন এর মান কত হয় বলতে পারবা? আমরা সবাই শিখে আসছিলাম যে কে শক্তি স্তর, এটার জন্য ছোট হাতের এন এর মান হয়ে থাকে 1, কে এল এল শক্তি স্তরের জন্য ছোট হাতের এন এর মান হয়ে থাকে 2, আর কে এল এম এন এম এর জন্য এন এর মান হয়ে থাকে 3, এন এর জন্য এন এর মান হয়ে থাকে তোমার কাছে এখানে 4। এগুলো পড়ে আসছো না তোমরা সবাই? এগুলো পড়াইছিলাম না? এগুলো 9 টেনও কিন্তু ছিল তোমাদের কাছে, এগুলো 9 টেনও কিন্তু ছিল। ওকে তাহলে আমাকে বলতেছে একটা হিলিয়াম প্লাসের আয়নের ইলেকট্রনটি এন শক্তি স্তরে অবস্থান করতেছে, তার মানে এন ইকুয়াল টু 4 এ অবস্থান করতেছে। ইলেকট্রনটির শক্তিটাকে জুল পার অ্যাটমে বের করো, কিলোজুল পার অ্যাটমে বের করো, কিলোজুল পার মোলে বের করো, ইলেকট্রন ভোল্ট পার অ্যাটমে বের করো, আর্ক প্লাস পার অ্যাটমে বের করো, আর্ক প্লাস মোলে বের করো। অনেকগুলো দিছে এখানে, চলো আমরা আস্তে আস্তে করার চেষ্টা করি। আসো সলিউশন করি। আসো এবার বলো, আমি প্রথমে সলিউশনটা করতেছি। আর দেখো সূত্রটা কি, ইএন এর সূত্র কত হয়ে থাকে? ইএন এর সূত্র হয়ে থাকে তোমার কাছে এখানে
মনোযোগ দিয়ে লক্ষ্য করো অঙ্কটা আসো, মাইনাস এম ই টু দি পাওয়ার 4 8 এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার, তাই না? ইএন এর সূত্রে এটা হয়ে থাকে না? ইএন এর সূত্রে এটা হয়ে থাকে। তাহলে আর একটা জিনিস আমাকে বলো, এটা তো হাইড্রোজেন না, তাহলে এখানে কত দিয়ে গুণ করবা? জেড নাকি জেড স্কোয়ার দিয়ে গুণ করবা বলো তো? এখানে কত দিয়ে গুণ করবা? জেড নাকি জেড স্কোয়ার বলতে পারবা? এখানে কত দিয়ে গুণ করবা? জেড নাকি জেড স্কোয়ার বলো তো একটু করে। এখানে কত দিয়ে গুণ করবা? জেড নাকি জেড স্কোয়ার? গুড, সবাই জেড স্কোয়ার বলতেছে, গুড। এখানে কিন্তু আমরা গুণ করবো কি দিয়ে? জেড স্কোয়ার দিয়ে গুণ করবো আমরা এখানে। এখানে আমরা গুণ করবো জেড স্কোয়ার দিয়ে, ঠিক আছে? গুণ করবো আমরা, সমস্যা নেই। চলো ভ্যালুগুলো একটু করে বসাই। ভ্যালুগুলো যদি বসাই এবং একটা কিন্তু তাহলে জুলে আসবে। দেখো অ্যাট ফার্স্ট এখানে আমি যদি ভ্যালুগুলো এখানে বসানোর চেষ্টা করি, তাহলে এখানে কি আসবে দেখো তো? এখানে আসবে মাইনাস 9.1 ইন্টু 10 ইনভার্স অফ 31, তারপর ইন্টু ই টু দি পাওয়ার 4, তার মানে 1.6 ইন্টু 10 ইনভার্স অফ 19 পাওয়ার 4 ইন্টু জেড স্কোয়ার। জেডের মানটা কত? জেডের মান হচ্ছে 2 এর স্কোয়ার, 8 এন স্কোয়ার। এন এর মানটা কত? এন এর মান এখানে দেওয়া 4 স্কোয়ার ইন্টু এইচ এর মানটা কত? 6.626 ইন্টু 10 ইনভার্স অফ 34 এইচ স্কোয়ার কিন্তু। আর এপসাইলন নট আছে, তাহলে 8.854 ইন্টু 10 ইনভার্স অফ 12 এটার স্কোয়ার, ঠিক আছে? এখানে তুমি কিন্তু এই মানটা এখানে পেয়ে গেছো, মান বসাইছো এখানে। তুমি চাইলে এখন এটা শর্টকাটও করতে পারো, তুমি চাইলে এটা ফুল মানে নর্মাল এই ভ্যালুটাও বের করতে পারো ক্যালকুলেটারে চাইলে, বা তুমি চাইলে কিন্তু শর্টকাটও করতে পারো। শর্টকাটে যদি করতেই হয় তাহলে কিন্তু আমরা এই যে এন আর জেডের মানটা ছাড়াই করব, এবং আমরা কিন্তু শর্টকাটে এককটা কোথায় কোন এককে আসে? ইলেকট্রন ভোল্ট এককে আসে, ঠিক আছে? এই এখানে যে ভ্যালুগুলো বসাইছো সেই ভ্যালুগুলো তুমি যদি ভ্যালু বের করো সেটা কিন্তু জুল এককে আসবে। এটা তোমাদেরকে যখন আমি সূত্র প্রমাণ পড়াইছিলাম তখন দেখেছিলাম যে এখানে যে সরাসরি ভ্যালুগুলো বসাইছি এই ভ্যালুগুলো যদি আমি ক্যালকুলেটার ইনপুট দিই আর যদি আউটপুট আসে, একবারে আউটপুট আসবে না, কারণ এখানে পাওয়ার 100-র বেশি হয়ে যাবে। তাহলে এই পুরা ভ্যালুটা কিন্তু কোন এককে আসবে বলো তো একটু করে? জুল এককে আসবে না? আমাকে একটু জানাতে পারবা যে এইখানে এখানে যে যা ভ্যালু তুমি বসাইছো সেই ভ্যালুগুলোকে যদি ইনপুট দাও তাহলে কোন এককে আসবে বলতে পারবা? কোন এককে আসবে বলতে পারবা? জুল এককে আসবে না? কোন এককে আসবে বলো তো? জুল এককে আসবে, তাই না? জুল এককে আসবে। বাট আমরা কিন্তু শর্টকাট শিখছিলাম কীরকম? কোন একক দিয়ে বলো তো? আমরা শর্টকাটটা শিখছিলাম কীরকম দিয়ে? ইলেকট্রন ভোল্ট এককে। কারণ আমরা কি করতাম এখানে এই জিনিসটাকে আরও 1.6 ইন্টু 10 ইনভার্স 19 দিয়ে ভাগ করে দিতাম, কারণ আমরা শর্টকাটে শিখছিলাম ইলেকট্রন ভোল্টের জন্য। তাই তুমি যদি ডাইরেক্ট এই ভ্যালুটা বের করে ক্যালকুলেটর দিয়ে, তাহলে এই ভ্যালুটা যেটা আসবে সেটা জুল এককে আসবে। চলো আমি শর্টকাট দিয়ে না করাই, আমি চলো তোমাকে ফুল নিয়মে করাই দিই। তুমি চাইলে শর্টকাট দিয়ে করতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে চলো আমি এখানে ফুল নিয়মে চলে এই ভ্যালুটা বের করে দেখাই। তাহলে এই ভ্যালুটা কিন্তু জুল এককে আসবে, এটা খেয়াল রাখবা। তাহলে এখানে দেখো তো ভ্যালুটা কত আসবে। আমি এখানে কিন্তু যেটা প্রবলেম, তুমি কিন্তু পুরোটাকে একসাথে ক্যালকুলেটারে ইনপুট দিতে পারবা না, কারণ পুরোটা একসাথে ইনপুট দিলেই কিন্তু তোমার কী হয়ে যাবে বলো তো? এখানে 100-র বেশি পাওয়ার চলে আসবে। তাই তোমাকে ধাপে ধাপে করতে হবে। তাহলে ধাপে ধাপে আমি কীভাবে ক্যালকুলেশন করতে পারি? একটা কাজ করি আসো আগে আমরা, চলো আমি বুঝতেছি -19 সাথে যদি 4 গুণ করি তাহলে কত আসা উচিত? 80 থেকে যদি 4 বাদে 76 আসা উচিত, 76 আসবে। আর এখানে যদি কি করি, এখানে আসবে তোমার এখানে আগে একটা কাজ করি আসো, এই দুটাকে ক্যালকুলেশন করে ফেলে আসো, এই দুটাকে ক্যালকুলেশন করি আসো, এই দুটাকে। তাহলে কত আসবে? 1.6 ইন্টু 10 ইনভার্স অফ 19। আমি চাইলে শর্টকাটে করতে পারতাম, বাট তোমাকে একটা জিনিস মানে ডিটেলসে দেখানোর জন্য আমি ফুল নিয়মে করে দেখাচ্ছি কীভাবে করবা। পাওয়ার হচ্ছে 4 ডিভাইডেড বাই 6.626 ইন্টু 10 ইনভার্স অফ 34 স্কোয়ার। তাহলে আমার কাছে একটা ভ্যালু চলে আসছে, এবং এই ভ্যালুটা কার ভ্যালু বলো তো? এটার ভ্যালু আমি বের করছি, এই অংশটার ভ্যালু, ঠিক আছে? এখন আমি তাহলে চলো এই অংশটার সাথে এখন তাহলে বাদ বাকি জিনিসগুলো গুণ করে দিই। তাহলে এই আনসার ইন্টু কত গুণ করবো বলো? -9.1 10 ইনভার্স অফ 31 আর ইন্টু এই যে 2 স্কোয়ার কিন্তু বাদ গেছে, ডিভাইডেড বাই কত? 8 ইন্টু 4 স্কোয়ার ইন্টু তোমার কাছে কত? ওই যে 8.854 ইন্টু 10 ইনভার্স অফ 12 এটার স্কোয়ার। তাহলে দেখো আমার কাছে ভ্যালু চলে আসছে -5.414। আমার কাছে ভ্যালু চলে আসছে কত? আমার কাছে ভ্যালু চলে আসছে এখানে -5.414। দেখো আমার কাছে ভ্যালু চলে আসছে -5.414 ইন্টু 10 ইনভার্স অফ 19। কোন এককে আনসার আসবে বলো তো?
আনসারটা কিন্তু জুল এককে আসবে, জুল পার অ্যাটম। আমি তোমাকে বলছিলাম যে এখানে এই যে ইএন এর এককটা কিন্তু জুলও হয়ে থাকে, কোনো কোনো জায়গায় জুলও দেয় বা পার অ্যাটমও দেয়, কিন্তু এটা কিন্তু মনে আছে কিনা দেখো, এটা একক হবে জুল পার অ্যাটম, মানে একটা পরমাণুতে এনার্জি হচ্ছে এত। ক্লিয়ার? দেখো তো জিনিসটা বুঝতে পারছো কিনা। এই আনসারটা কি সবাই বুঝতে পারছো? ভাই এটা 13.6 কেন আসে নাই? কারণ এখানে তুমি তো ইলেকট্রন ভোল্ট এখনো নাও নাই, এই জন্য আসে নাই, জুল পার অ্যাটম আসছে। দেখো ক্লিয়ার কিনা। পরীক্ষায় কোন এককে আসবে? এসআই এককে আসবে। এটাকে আমি বলছিলাম তোমাকে, এই যে তোমাকে আমি বলছিলাম, কিন্তু তোমার কি হবে বলো তো, তোমার অবশ্যই অবশ্যই এখানে জুল জুল পার অ্যাটমে আসবে, অথবা মানে জুলে আমরা ইয়ানটাকে জুলেও প্রকাশ করি, জুল পার অ্যাটমেও প্রকাশ করি। ক্লিয়ার? আচ্ছা, আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা এরপরে দেখো, এরপরে কি বলছে? জুল পার অ্যাটমে প্রকাশ করে ফেলছো, তাহলে কিলোজুলে কি প্রকাশ করার কোনো ব্যাপার? কিলোজুলে না। চলো আমি প্রকাশ করে দেখাই, আসো নেক্সট পৃষ্ঠায় যাই আসো। তাহলে এখান থেকে আমরা কি পাইছি? ইএন। তাহলে আমরা এখান থেকে ইএন এটা পাইছি কত? এখানে -5.414 -5.414 গুণন tan ইনভার্স অফ 19 জুল পার অ্যাটম পাইছি। তাহলে এটাকে যদি কেউ কিলো জুলে প্রকাশ করতে চায় তাহলে কি হবে? জাস্ট tan ইনভার্স অফ 3 দিয়ে গুণ করে দিলেই তো হবে। তাহলে 5.414 ইন্টু tan ইনভার্স অফ 22 কিলো জুল পার মোল। দেখো বুঝতে পারছো কিনা? সরি, পার অ্যাটম, পার মোল না তো, পার অ্যাটম, পার অ্যাটম মানে একটা পরমাণুতে এনার্জি হচ্ছে এতটুকু। জাস্ট জুল থেকে তুমি কিলো জুলে নিছো। তোমরা সবাই জানো 1 জুল মানে কত হয়ে থাকে? আমরা সবাই জানি না যে 1 জুল, আমরা সবাই কিন্তু জানি যে 1 জুল এটা ইকুয়াল টু কি হয়ে থাকে? tan ইনভার্স অফ 3 কিলো জুল। এটা তো আর আমার শিখাইতে হবে না, আশা করি তোমরা জানো সবাই এটা। তাহলে জাস্ট আমি কিলো জুলে নিয়ে গেছি, তাহলে এটা কিন্তু আমরা এখানে আনসার পেয়ে গেছি একটা। ওকে গুড। তাহলে আমরা কিন্তু এটাও বের করে ফেলছি, এটাও বের করে ফেলছি। এখন কিলোজুল পার মোলে বের করার পালা। তাহলে একটা জিনিস আমাকে বলো তো, জুল পার অ্যাটম এটা বলতে কি বোঝায়? জুল পার অ্যাটম, অ্যাটম মানে হচ্ছে পরমাণু, অ্যাটম মানে হচ্ছে পরমাণু। তাহলে জুল পার অ্যাটম বলতে বোঝায় একটি পরমাণুতে শক্তির পরিমাণ। আর কিলোজুল পার মোল এটা বলতে কি বোঝাবে? মোল মানে কি বলো তো একটু করে, কি লিখছো? মোল মানে আমাকে একটু করে বলো, এক মোলে কয়টা পরমাণু হয় বলতে পারো? গত ক্লাসে শিখাইছিলাম, এক মোলে কয়টা পরমাণু হয় বলতে পারো? এক মোলে কয়টা পরমাণু হয়? 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু থাকে বা অ্যাটম থাকে। এটা আমরা সবাই জানি না? দেখো তো এই জিনিসটা কি আমরা সবাই জানি? এক মোলে এতটা অ্যাটম থাকে, এই জিনিসটাকে আমরা সবাই জানি। 6 হ্যাঁ, কেউ কেউ 0.23ও বলে, কেউ কেউ 0.22ও বলে, এটা কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না। তুমি চাইলে এখানে 6.023ও বসাইতে পারো, 6.022ও বসাইতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখন দেখো আমি কিলোজুল পার অ্যাটমে বের করছি, তাহলে এটার মানে কি? একটা অ্যাটমে এত কিলোজুল শক্তি আছে। তাহলে আমি যদি এখন কি বের করতে চাই? কিলোজুল পার মোলে বের করতে চাই, তাহলে এটা এক মোল মানে কয়টা অ্যাটম? ওই যে আমার 6.02 10⁻23 সংখ্যক। তাহলে আমি যদি কি করতে চাই এটাকে, আমি যদি এটাকে মোলে নিতে চাই, তাহলে আমার কি করা লাগবে বলো? এই যে ইএন ইকুয়াল টু তাহলে কত হবে? 5.414 ইন্টু 10 ইনভার্স অফ 22, এটাকে তাহলে আমার 6.022 বা 2223 যাই বসাও সমস্যা নাই, ইন্টু 10⁻23 যদি গুণ করা লাগবে, তাইলে এটা কিলোজুল পার মোলে চলে যাবে। তাহলে এক মোলে এনার্জি কত সেটা বের হয়ে যাবে। তাহলে এখানে যেটা বের করছো 5.414, সরি এখানে মাইনাস ছিল, কিন্তু এখানে একটা মাইনাস ছিল, এখানে একটা মাইনাস ছিল। তাহলে -5.414 ইন্টু 10 ইনভার্স অফ 22 ইন্টু 6.022 10⁻23, তাহলে আসছে কত? -326.03 কিলোজুল পার মোল। এই যে দেখো, তাহলে তুমি এটাও কিন্তু তোমার একটা আনসার, এটাও তোমার একটা আনসার, আর তোমার এটাও কিন্তু তোমার কাছে একটা আনসার ছিল। আমি আনসারগুলোকে লাল বক্স করে দিচ্ছি শুধুমাত্র। দেখো সবাই বুঝতে পারছো কিনা? সবাই কি বুঝতে পারছো এটা? ভাই এখানে এটা দিয়ে কেন গুণ করছেন? কারণ এই জিনিসটা দ্বারা বোঝাইতো একটা পরমাণুতে এতটুকু এনার্জি। তাহলে এক মোল মানে কি? ওই এত সংখ্যক পরমাণু। তাহলে এত সংখ্যক পরমাণুতে এনার্জি কত হবে? একটা পরমাণু এনার্জিকে এত সংখ্যক পরমাণু দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি মোট এনার্জি পেয়ে যাবা।
এতটুকু পর্যন্ত কি সবার ক্লিয়ার? বলো তো একটু করে। এইটা পর্যন্ত সবার কি ক্লিয়ার? এতটুকু পর্যন্ত সবার কি ক্লিয়ার? যারা ফেসবুকে দেখতেছো, ওয়েবে দেখতেছো, সবাই একটু জানেও যে এতটুকু পর্যন্ত ভাই আমাদের এখানে ক্লিয়ার, আমাদের এতটুকুতে কারো কোনো সমস্যা নাই। গুড। তাহলে চলো নেক্সটে যাই। তাহলে আমাদের কিন্তু কিলোজুল পার মোল এটাও কিন্তু আমাদের এখানে শেষ। এবার আমরা আস্তে আস্তে আলোচনা করি ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, এটাতে কী হবে চলো দেখার চেষ্টা করি। তাহলে অ্যাকচুয়ালি দেখো, তাহলে এখানে কী পাইছি, এই যে আমরা সবাই জানি 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 ইন্টু 10 ইনভার্স অফ 19 জুল। তাহলে এখান থেকে আমরা 1 জুল মানে কত পাবো? 1 জুল মানে আমরা পাবো এই যে 1/1.6 ইন্টু 10 ইনভার্স অফ 19 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই জুলটাকে ইলেকট্রন ভোল্টে কীভাবে নিবা? এই পুরা ভ্যালুটাকে 1.6 ইন্টু 10 ইনভার্স অফ 19 দিয়ে ভাগ করে দিবা, তাহলেই তোমার কিন্তু এখানে চলে আসবে। দেখো এখান থেকে আমি যাব, তাহলে আমি এখান থেকে EN এটা এগুলো কত পাবো যদি ইলেকট্রন ভোল্টে নিতে চাই, তাহলে আসবে আমার কাছে এখানে -5.414 ইন্টু 10 ইনভার্স অফ 19, এটাকে যদি আমি 1.6 ইন্টু 10 ইনভার্স অফ 19 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার চলে আসবে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটমে চলে আসবে। তাহলে দেখো ভ্যালুটা কত আসে, তাহলে এখানে আসবে আমার -5.414 ইন্টু 10 ইনভার্স অফ 19 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10 ইনভার্স অফ 19। তাহলে আমার চলে আসছে কিন্তু ভাই তোমার -3.38 তোমার হচ্ছে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। ক্লিয়ার কিনা দেখো একটু করে, বোঝা গেছে না? আমি ইলেকট্রন ভোল্টে কিন্তু এখান থেকে বের করে ফেলছি। ওকে ওকে ওকে, আশা করি সবার এখানে আমরা জিনিসগুলো বুঝতে পারছি। হ্যাঁ, আশা করি সবাই আমরা বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে যাই, আসো। কত বলছো? -375। হ্যাঁ, ওই যে 38375 সেম জিনিস। ওকে, তারপর আমরা তাহলে কিন্তু এটাও বের করে ফেলছি। এখন আমাকে বের করতে হবে আর্ক পার অ্যাটম। তাহলে আর্গের সাথে জুলের সম্পর্কটা কি, এটা একটু মনে রাখবা যে তোমার ওয়ান আর্ক এটা ইকুয়াল টু হয়ে থাকে 10 ইনভার্স অফ 7 জুল। তাহলে একটা জিনিস দেখো, আমি যদি এইটাকেই যদি আবার এখানে আনি, আর্গে নিতে চাই, তাহলে ENটাকে আমি এভাবে লিখতে পারি না যে তোমার -5.414, এখানে যে 10 ইনভার্স অফ 19 ছিল সেটাকে আমি চাইলে কিন্তু 10 ইনভার্স অফ 12 ইন্টু 10 ইনভার্স অফ 7 লিখতে পারি জুল পার অ্যাটম। আর খেয়াল করে দেখো, এই 10 ইনভার্স অফ 7 জুলটাকে আমরা চাইলে কি লিখতে পারি? এখানে আমরা চাইলে লিখতে পারি 1 আর্ক। এই যে 10 ইনভার্স অফ 7 জুল এটাকে আমি চাইলে লিখতে পারি 1 আর্ক। তাহলে আর্গে লিখলে কত আসবে এখানে? -5.414 ইন্টু 10 ইনভার্স অফ 12 আর্ক পার অ্যাটম। দেখো ক্লিয়ার কিনা? শেষ। এটাই তো ভাই অঙ্ক, এই একক কনভার্সন তো এতটুকুই, আর কোনো কিছু না। তুমি এটা শিখলেই হয়। তাহলে আমরা কিন্তু আর্ক পার অ্যাটম এটাও কিন্তু বের করে ফেলছি। এখন তোমার যদি কেউ বলে আর্ক পার মোলে বের করো, এটাতে কি এই জিনিস আর হইতে পারে না ভাই? কারণ তখন তুমি বলবা কি যে আমি এক অ্যাটমে এনার্জি আছে এতটুকু, তাহলে 1 মোলে এনার্জি থাকবে কতটুকু? জাস্ট এই একটা পরমাণু এনার্জিকে 6.02 × 10⁻23 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিব। তাহলে আমরা এখানে দেখো, আমরা যদি আর্ক পার অ্যাটমে মোলে বের করতে চাই, তাহলে এখানে যে -5.414 পাইছি ইন্টু 10 ইনভার্স অফ 12 পাইছি, তাকে আমরা 6.022 ইন্টু 10⁻23 মাল্টিপ্লাই করে দিব। তাহলে এখানে আমার কাছে এই জিনিসটা কিছু চলে আসবে, এটা দিয়ে গুণ করে মাল্টিপ্লাই করে দিলে এই জিনিসটা চলে আসবে আর্ক পার মোলে। দেখো এই ভ্যালুটা কত আসে, এই ভ্যালুটা আসবে তোমার কাছে এখানে -5.414 ইন্টু 10 ইনভার্স অফ 12 ইন্টু 6.022 10⁻23। তাহলে এখানে আসছে আমার কাছে -3.26 10 ইনভার্স অফ 23। হ্যাঁ, -3.26 ইন্টু 10⁻12 আর্ক পার মোল আসছে। দেখো অঙ্কটা বুঝতে পারছো কিনা? তাহলে পার মোলে এতটুকু আর্ক এনার্জি আছে। তাহলে যা যা বের করছি সব হচ্ছে আমাদের এখানে আনসার, আমাদের কাছে এখানে আনসার। ওকে,
আর্ক পার অ্যাটম, এই ক্যালকুলেশন কি ভুল হয়েছে নাকি একটু দেখেন প্লিজ। না আর্ক পার অ্যাটম, আচ্ছা চেক করে দেখি। আর্ক পার অ্যাটম, আর্ক পার অ্যাটম 10⁻19 ছিল এটা, 10⁻12, 10⁻7। না ঠিক আছে তো, আর্ক পার অ্যাটম ঠিক আছে না? আর্ক পার অ্যাটম কি ঠিক আছে না ক্যালকুলেশন? একজন বলছে আর্ক পার অ্যাটম ক্যালকুলেশনটা ভুল করছি, একটু চেক করে দেখো তো আর্ক পার অ্যাটমটা কি ঠিক আছে? হ্যাঁ, আর্ক পার অ্যাটমটা কি ঠিক আছে? আর্ক পার অ্যাটমটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, গুড। ওকে চলো নেক্সটে চলে যাই, আসো। তাহলে এটা আমাদের শেষ, তাহলে আমাদের কিন্তু এখানে 1 নাম্বারটা শেষ। 2 নাম্বারটা বলতেছে কি, এই যে ইলেকট্রনটা যেটা n শক্তি স্তরে ছিল, সেটা যদি এখন কোথায় কোথায় যদি আসে, l শক্তি স্তরে আসে, তাহলে কি পরিমাণ শক্তি নির্গত হবে? এটা তুমি জুলে বা ইলেকট্রন ভোল্টে বের করে ফেলো, কোনো সমস্যা নেই। তাহলে চলো আমরা করার চেষ্টা করি, আসো। তাহলে আমরা যদি নেক্সট অঙ্কে যাই, দেখো তাহলে এখানে সলিউশন করতেছি। সলিউশন, ওই যে আমার কাছে 2 নাম্বারটা সলিউশন করতেছি। দেখো আমার ইলেকট্রনটা আগে কোথায় ছিল? n শক্তি স্তরে ছিল। ইলেকট্রন আগে n শক্তি স্তরে ছিল, সেখান থেকে কোথায় যাবে বলছে? l শক্তি স্তরে। এই যে দেখো l শক্তি স্তরে যাচ্ছে। তাহলে n এর জন্য আমার n ছোট হাতের n, তাহলে মানে এটা বলতে আসলে কি বোঝাবে? এই যে এটা বলতে আসলে কি বোঝায়? এটা বলতে আসলে বোঝানো হচ্ছে n = 4 থেকে n = 2 তে যাচ্ছে। বুঝতেছো কিনা দেখো, এই n থেকে যদি আর্ক পার মোলে ভুল আছে, আর্ক পার মোল কোথায় ভুল আছে আমাকে একটু বলো তো। হ্যাঁ, অনেকে এখানে 2 3 বসাইছো, কোনো সমস্যা নেই, 2 2 বসাইলেও হবে, 2 3 বসাইলেও হবে। আর্ক পার অ্যাটম, না না না, দেখো তোমরা ভুল করতেছো। ওয়ান আর্ক ইকুয়াল টু হয়ে থাকে 10⁻7 জুল। তাহলে এই যে 10⁻7 জুল, এটার পরিবর্তে জাস্ট 1 আর্ক বসাইছি, আর এখানে 12 আছে, এটাকে এখানে রেখে দিছি। ভুল করি নেই, তোমরা একটু খেয়াল করে দেখিও, এটা ভুল করি নেই, একটু খেয়াল করে দেখিও কেমন। 10⁻19 কীভাবে হবে? 10⁻19 কীভাবে হবে? আর্ক পার অ্যাটম 10⁻19 কীভাবে হবে? এখানে তো এত জুলে ছিল, হ্যাঁ জাস্ট, না ঠিক আছে তো, ঠিকই আছে। আর্ক পার অ্যাটম, এই যে দেখো আমি তো তোমার সিম্পল হিসাব বললাম, 1 আর্গের সাথে সম্পর্কটা কি দেখো, 1 আর্গের সাথে সম্পর্কটা কি? 10⁻7 জুল। তাহলে এই যে জুলে যেটা বের করছো, 10⁻19 কে তুমি কি লিখতে পারো? 10⁻12 ইনটু 10⁻7 লিখতে পারো না? আর 10⁻7 জুলটাকে তুমি কি লিখতে পারো? 1 আর্গ লিখতে পারো। তাহলে এখানে যা আছে তাকেই জাস্ট তুমি বসাই দিবা, তাহলে আর্ক পার অ্যাটমে চলে গেছে। ক্লিয়ার? ঠিকই আছে, একটু মনোযোগ দাও, ঠিকই আছে। চলো আমরা এখানে যাই। আচ্ছা n থেকে যদি l এ যায়, তাহলে n = 4 থেকে n = 2 তে যাবো না? কারণ n এর জন্য কি হয়? n এর জন্য আমার কাছে ওই k l m n, তাহলে n = 4 হবে আর l এর জন্য 2 হবে। তাহলে আমাকে একটু বলো তো, এখানে এটার মধ্যে n হাইটা কত আর n লো কত? n হাই হচ্ছে 4 আর n লো তোমার কাছে 2 না? তাহলে আমাকে শক্তি বের করতে বলছে, শক্তি বের করার জন্য আমাকে ল্যামডা লাগবে। তাহলে 1/λ এই সূত্র তুমি জানো না? 1/λ ইকুয়াল টু রিডবার্গের ধ্রুবক আর 1/n লো স্কোয়ার, 1/n লো স্কোয়ার মাইনাস 1/n হাই স্কোয়ার, 1/n হাই স্কোয়ার। আর এটা কোন পরমাণু ছিল দেখার চেষ্টা করি, আসো। এটা কিন্তু হিলিয়াম ছিল। তাহলে এখানে কি হইতো? একটা জেড স্কোয়ার দিয়ে গুণ হইতো না? মনে আছে কিনা দেখো, এখানে একটা জেড স্কোয়ার দিয়ে গুণ হইতো, এটা হিলিয়াম ছিল। এখানে একটা জেড স্কোয়ার দিয়ে গুণ হইতো, মনে আছে তোমাদের? মনে আছে কিনা দেখো, এখানে একটা জেড স্কোয়ার দিয়ে গুণ হইতো। তাহলে গুণ করবা, তাহলে এখানে পাবা 1.09678 ইন্টু 10⁻7 ইন্টু 1/n লো স্কোয়ার, যেখানে কত n লো হচ্ছে 2, তাহলে 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার, 1/4 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, জেড মানে কত? হিলিয়ামের জন্য 2 ছিল। তাহলে এখান থেকে তুমি ল্যামডাটা 1, এখান থেকে তুমি সরাসরি ল্যামডা বের করে ফেলো। তাহলে এই ভ্যালুটাকে ইনভার্স করে দাও জাস্ট, তাহলে এটা তো 1/λ। তাহলে এখান থেকে তুমি ল্যামডা বের করে ফেলো শুধু। ল্যামডা কত আসে দেখো, এখানে আসবে 1.09678 10⁻7 ইন্টু 1/4 মাইনাস 1/16
আর এটাকে তুমি তাহলে গুরুদিন করো 4 দিয়ে, এটাকে তাহলে ইনভার্স করে দাও, তাহলে ল্যামডা আসবে কত 1.2156, 1.2157 ইন্টু 10⁻7 মিটার আসছে। তাহলে আমাকে বলছে এনার্জি বের করতে, আমাকে বলছে নির্গত শক্তি এনার্জিটা বের করতে, ডেল্টা ই। ডেল্টা ইটা কী হয়ে থাকে, এইচ সি বাই ল্যামডা হয়ে থাকে না, ডেল্টা ই হয়ে থাকে এইচ সি বাই ল্যামডা। তাহলে এখানে দেখো এইচ সি যদি আমি ভ্যালু বসাই দিই, তাহলে এইচ এর ভ্যালু কত 6.626, 10⁻34, সি হচ্ছে 3 × 10⁻8, 10⁻8 হয়ে থাকে। আর এখানে তোমার ল্যামডাটা কত বের করছো তুমি 1.21567 ইন্টু 10⁻7। তাহলে এখানে যদি বসাই দাও তাহলে দেখো তোমার কারেক্ট আনসার কিন্তু চলে আসবে। তাহলে এখানে 6.626 10⁻34 ইন্টু 3 × 10⁻8 ডিভাইডেড বাই কত 1.21567 10⁻−7। তাহলে আমার কাছে এখানে আসছে 1.635 ইন্টু 10⁻18। সবগুলোকে তুমি এসে এককে বসাইছো, তাই এখানে এককটা জুলে আসবে। এটা কিন্তু ভুলও ইলেকট্রন ভোল্টে দিবা না। ইলেকট্রন ভোল্টে কখন আসে, যখন তুমি -13.6 ডিভাইডেড বাই n² বসাও, তখন ইলেকট্রনটা আসে। না নোট লাইভে করতে হবে ব্যাপারটা এমন না, তুমি হচ্ছে যে এই যে আমি তো লাইভের পরে তোমাকে পিডিএফটা দিয়ে দিব, তুমি জাস্ট ম্যাথগুলো আমার সাথে তুলতে পারো, আর যতটুকু তোলা পসিবল হয়। পুরো ম্যাথ না তুলতে পসিবল হইলেও তুমি সামান্য ম্যাথ তোলার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার আনসার। তাহলে আমরা ধরো নেক্সট অঙ্কে চলে যাই, এটা তো সোজা অঙ্ক ছিল তাই না? আমরা কি নেক্সট অঙ্কে যাবো? Z² কখন হয় ভাইয়া? যখন তুমি অন্য এলিমেন্ট নিবা তখন Z² হবে। যদি হাইড্রোজেনকে নাও তাহলে Z² দেওয়ার দরকার নেই। বাট এখানে তো আমার কাছে দেখো হিলিয়াম দেওয়া ছিল, হিলিয়াম। আচ্ছা চলো নেক্সটে যাই। নেক্সট আমাকে বলতেছে বেরিলিয়াম 3+। আমাকে বলো বেরিলিয়াম 3+-এর জন্য Z কত হবে? বেরিলিয়াম 3+-এর জন্য Z কত হবে? এটার জন্য Z = 4 হবে না? তৃতীয় শক্তি স্তরের, তাহলে তৃতীয় শক্তি স্তর বলছে, তার মানে কি হবে এখানে? তাহলে এখানে আমার কাছে n = 3 হবে না? ব্যাসার্ধ বের করতে বলছে, ব্যাসার্ধ মানে কি আর বের করতে বলছে। তাহলে এখানে তুমি সূত্র জাস্ট শর্টকাটটা যদি দেখাই দিই, শর্টকাট কোনটা হবে? n² × 0.53 ইন্টু ওই যে, তারপর এখানে কি হয় বলো? এখানে 1/z হবে না? এখানে কি হবে 1/, এই ব্যাসার্ধের বেলায় কিন্তু 1/z হয়ে থাকে, 1/z হবে, তাই না? ওই যে সূত্রটা যদি তুমি লক্ষ্য করার চেষ্টা করো, মানে এটা কোত্থেকে আসছে আমি তোমাকে দেখাই দিই। ওই RN এর সূত্র কি ছিল বলো? RN এর সূত্র কি ছিল? RN এর সূত্র কি ছিল তোমার কাছে? n² h² ε0। দেখো RN এর সূত্র ছিল তোমার n² h² ε0 পাই m e²। e² এর পাশে তো জেডটা বসাইতে হবে, e² এর পাশে এখানে জেড বসাইতে হবে, কারণ e² আর জেড সম্পর্কযুক্ত। তাহলে এখানে তুমি যদি এটাকে শর্টকাটে ভাঙালে কি পাইতা বলো তো একটু করে? শর্টকাটে ভাঙালে কি পাইতা? এই যে 0.53 আসতো, একটা n² আসতো, একটা তোমার কাছে এখানে 1/z আসতো। তাহলে এই জায়গা থেকে তুমি তৃতীয় শক্তি স্তরে এটা পেয়ে যাবা না? এবং এটা কিন্তু অ্যাংস্ট্রমে আসবে। আর তুমি যদি মিটারে বের করতে চাও তাহলে এটা 10⁻10 দিয়ে গুণ করা লাগবে। তাহলে এই ভ্যালুটা এখন কিন্তু কোন এককে আসবে বলো তো? মিটার এককে আসবে। এতটুকু কি বোঝা যাচ্ছে? দেখো তো এটা মিটার এককে আসবে। তাহলে এখানে ভ্যালু বসাই দিবা, মিটার এককে পেয়ে যাবা। ব্যাসার্ধ তোমার কাছে তাহলে এখানে পেয়ে যাবা। ব্যাসার্ধ আমি বের করে দেখাচ্ছি না। আমার নাম তো অভিদত্ত তুষার না, অভিদত্ত তুষার তো দাদা আমাদের ম্যাথের দাদা। অভিদত্ত তো হচ্ছে যে ম্যাথ করায়, আমি তো কেমিস্ট্রি করাই, আমার নাম তো হিমেল। আচ্ছা দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে মিটার, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। তারপর আমাকে বলতেছে পরিধি নির্ণয় করো। পরিধি কি হবে বলো? পরিধি কত হয়ে থাকে? ছোটবেলায় সবাই শিখে আসছো। পরিধি কি হয়ে থাকে? পরিধি হয়ে থাকে 2 পাই ইন্টু r। তাহলে এখানে ভ্যালু বসাবা, ভ্যালু বসায় তুমি তোমার আনসার পেয়ে যাবা, মিটার এককে চলে আসবে। পারা যাবে না এই অঙ্ক? এই অঙ্ক তো একদম সোজা, দেখো পারবা কিনা। এটা কি পারা যাবে? যদি পারা যায় তাহলে আমাকে একটু y জানাও, বা ইয়েস জানাও, বা ডান জানাও, তোমার যেমনি ইচ্ছা। ওকে, তাহলে এটা তুমি বাসায় করে ফেলিও, বাকিটা তাহলে তুমি বাসায় করে ফেলিও। হ্যাঁ চলো নেক্সটে যাই। এটা আমি করাই দিব না, এগুলো পারবা। এই যে দেখো এখানে তোমাকে জাস্ট কি বলছে, এম শেলে ঘুরতেছে। আমাকে বলে এম শেলের জন্য KLM n = কত হয়? 3 হয় না?
এল এম, এম এর জন্য 3 হয়, এটা গতিবেগ বের করতে বসে, ভেলোসিটি বের করতে বসে, ইজিলি পারবা। তারপরে এই যে এম শেলের দূরত্ব দেওয়া আছে, মানে ব্যাসার্ধ দেওয়া আছে এখানে, এখানে কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ ন্যানোমিটারে দেওয়া। আর ন্যানোমিটারের সাথে মিটারের সম্পর্ক কীরকম, 1 ন্যানোমিটার ইকুয়াল টু হয়ে থাকে 10⁻9 মিটার। তারপর বলছে প্রতি সেকেন্ডে ঘূর্ণন আবর্তন সংখ্যা, তাহলে এখানে ছোটো হাতের টি দেওয়া আছে, ছোটো হাতের টি তোমাকে সেখানে দেওয়া আছে, আবর্তন সংখ্যা বের করতে বসে। আর আবর্তন সংখ্যাটাকে তুমি কীভাবে বের করো, ওই বড় হাতের এন দিয়ে প্রকাশ করো। তাহলে তোমার কাজ কী হবে জানো, অ্যাট ফার্স্ট তুমি আগে গতিবেগ বের করবা, অ্যাট ফার্স্ট তুমি আগে এখানে গতিবেগটা বের করবা, এখান থেকে তুমি ভেলোসিটিটা বের করবা, তারপর তুমি এখান থেকে ওমেগা বের করবা। ওমেগা ইকুয়াল টু কত আসবে এখানে বলো, ওমেগা ইকুয়াল টু আসবে তোমার কাছে এখানে ওই যে আমাদের ভি বাই আর, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। আর ওমেগাকে আমি লিখতে পারি টোয়াইস পাই ইন্টু এন ডিভাইডেড বাই হচ্ছে টি। তাহলে এখান থেকে তুমি কিন্তু আমাদের কিটা বের করে ফেলবা, এখান থেকে এন বের করে ফেলবা, এটাই আমাকে বের করতে বলছে, বুঝছো? এনটা বের করে ফেলবা, এটাই কিন্তু আমাকে এখানে বের করতে বলা হয়েছে। তাহলে আশা করি তোমরা এগুলো পারবা, এগুলো আমি করাই দিচ্ছি না, এগুলো তোমাদের এখানে বাড়ি কাজ থাকবে। হ্যাঁ বলো তোমার কোয়েশ্চনটা বলো। ওকে, তারপর যদি ইলেকট্রনের এগুলো পারবা, বলতেছে কি হাইড্রোজেন পরমাণুর ব্যাগটা যদি কি হয় আলোর ব্যাগের এত হয়ে থাকে, তবে ইলেকট্রনটি তখন কোন কক্ষপথে অবস্থান করতেছে। খেয়াল করে দেখো, এখানে বলেই দিছে যে আমার হাইড্রোজেন পরমাণুর, তাহলে জেড ইকুয়াল টু এখানে 1 হবে। আর ইলেকট্রনের যে ব্যাগ ভেলোসিটিটা সেটা কি আলোর ব্যাগের 1/275 অংশ, তার মানে ভেলোসিটিটা কত, এই যে 1/275 ইন্টু সি। আর বলো আলোর ব্যাগ কত হয়ে থাকে 1/275 ইন্টু এই যে সি কত 3 × 10⁸ না। তাই এখান থেকে আলোর ব্যাগ তুমি জানো, আলোর ব্যাগ যদি এখান থেকে তুমি যদি ব্যাগ যদি বের করে ফেলো, তাহলে ব্যাগ থেকে তুমি কিন্তু কক্ষপথ সংখ্যাটা ইজিলি বের করে ফেলতে পারবা। কিভাবে, ওই যে তুমি সূত্র লিখবে এখানে যে ভি ইকুয়াল টু কি হয়ে থাকে, ভি ইকুয়াল টু হয়ে থাকে তোমার কাছে এখানে দেখো, ভি ইকুয়াল টু হয়ে থাকে তোমার কাছে এখানে যে ই ডিভাইডেড বাই 4 পাই ε0 এম আর এন, আর এটার উপরে রুট ওভার হবে। আর আর এন ইকুয়াল টু কত হয়ে থাকে, আর এন ভ্যালুটা এখানে বসাই দাও, আর এন ভ্যালুটা এখানে বসাই দাও, তাহলে ই ইকুয়াল টু 4 পাই ε0 এম, আর এন মানে কত হয়ে থাকে 0.53 ইন্টু মিটারে নিলে 10⁻10 ইন্টু এখানে 10² হবে, তাহলে এখানে এটা রুট ওভার করে হয়ে যাবে। আর এখানে তুমি এটাকে একটু বড় করে দাও লাইনটাকে, বুঝতে পারছো? ঠিক আছে, দেখো তাহলে এখান থেকে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, সব ক্যালকুলেশন যখন করবা অলরেডি তুমি ভি কিন্তু জানো। এখানে দেখো, এখানে তুমি আমি যদি তোমাকে বুঝাই বলি, দেখো এখানে তুমি ভেলোসিটির মানটা জানো, ভেলোসিটির মান জানো দেওয়াই আছে, এখান থেকে ই এর মানও জানো, ε0 জানো, এমও জানো, জাস্ট অজানা হচ্ছে n²। তাহলে এখান থেকে কী বের করে ফেলবা বলো তো, এন জিনিসটা যত আছে তত এখানে বের ক্যালকুলেশন করে এনটা এখান থেকে বের করে ফেলবা। পারবা না এটা? আমি আশা করি এখানে পারবা। হ্যাঁ বুঝতে পারছো? এগুলো তো ইজি অঙ্ক তাই না, এগুলো তো এখন প্র্যাকটিস করার দরকার নাই, এগুলো তুমি বাসায় আরামসে একদম খাওয়া দাওয়া করে ফ্যানটা 2 নম্বরে ছেড়ে ঠান্ডা মাথায় 1 কাপ চা হাতে নিয়ে এগুলো করিও, কেমন? ওকে আচ্ছা দেখো, তাহলে আশা করি বুঝতে পারছো, পারবা। চলো নেক্সটে যাই। নেক্সটে আমাকে বলতেছে প্রথম বোর কক্ষপথের শক্তি যদি এত হয়, তাহলে তৃতীয় বোর কক্ষপথের শক্তি জুল এককে কত হবে। আচ্ছা দেখো তো, তোমাদেরকে একটু করে শিখাইছিলাম না একটা সূত্র, সেই সূত্রটা কী ছিল বলো? সেই সূত্রটা ছিল, মনে আছে কি না দেখো, যে ই এন ইকুয়াল টু, সবাই যেই জায়গায় ভুল করে সেটা আমি দেখাই দিচ্ছি, ই এন ইকুয়াল টু E1 ডিভাইডেড বাই n², এটা হবে নাকি ই এন ইকুয়াল টু মাইনাস E1 বাই n², এটা হবে? কোনটা হবে বলো? এটাও ইলেকট্রন ভোল্ট এককে, এটাও হবে ইলেকট্রন ভোল্ট এককে। লেফট নাকি রাইট কোনটা সঠিক, লেফট নাকি রাইট কোনটা সঠিক? হ্যাঁ 1 নাম্বারটা, 1 নাম্বার। কেউ বলতেছে 2 নাম্বার, কেউ বলতেছে 1 নাম্বার। কোনটা সঠিক? 2 নাম্বার সঠিক না 1 নাম্বার সঠিক? তোমাদেরকে শিখেছিলাম কোনটা সঠিক বলো, 1 নাম্বার সঠিক না 2 নাম্বার সঠিক? লেফট রাইট এটা বললেও হবে। কেউ বলতেছো লেফট, কেউ বলতেছো রাইট, কেউ বলতেছো 1, কেউ বলতেছো 2। তোমাকে আমি ভালো করে শিখেছিলাম, তুমি যদি 13.6 লিখো তখন তুমি মাইনাস দিবা, বাট তুমি যখন এখানে E1কে লিখবা তখন কিন্তু মাইনাস হয় না।
তাহলে কিন্তু মাইনাস হয় না, তাহলে এটা কিন্তু সঠিক না। বুঝতে পারছি? এই জায়গাটাতে সবাই ভুল করে, এই জায়গাটায় সবাই ভুল করে ফেলে, তাই এটা খেয়াল রাখবা। এই জায়গাটায় সবাই ভুল করে, তাই খেয়াল রাখবা। তো অলরেডি আমার কাছে কিন্তু কি দেওয়া আছে বলো? অলরেডি আমার কাছে কিন্তু E1 এর মানটা দেওয়া আছে, যে প্রথম বোরের এনার্জি আমাকে দেওয়া আছে, E1 এর মানটা আমাকে দেওয়া আছে। আমাকে বলছে 3 নাম্বারটার জন্য, তৃতীয় বোর কক্ষপথের জন্য তুমি শক্তিটা জুল এককে বের করো। তাহলে দেখো, তাহলে আমরা এখানে কি করব বলো? তাহলে আমাকে E3 বের করতে বলছে, E3, তাহলে আমাকে বের করতে বলছে এখানে E3। তাহলে E1 এর মানটা যদি আমি এখানে বসাই দিই, তাহলে E1 এর মানটা যদি আমি এখানে বসাই দিই, E1 এর মানটা কত বলো তো একটু করে? -13.5815 ডিভাইডেড বাই এখানে কত n স্কোয়ার, n স্কোয়ার মানে 3 স্কোয়ার। তাহলে এটা কিন্তু ইলেকট্রন ভোল্ট এককে আসবে। কত আসবে দেখো তো একটু, ইলেকট্রন ভোল্ট এককে এটা আসবে তোমার কাছে -13.5815 ডিভাইডেড বাই 3 স্কোয়ার। তাহলে এটা আসছে আমার কাছে -1.509 ইলেকট্রন ভোল্ট। বাট আমাকে তো জুল এককে চাইছে, আর 1 ইলেকট্রন ভোল্ট মানে কত হয়ে থাকে? 1.6 × 10⁻19 জুল। তাহলে এখান থেকে দেখো E3টা তাহলে কত আসবে? এই যে তোমার কাছে এখানে -1.509 তুমি বের করছো, এটাকে জাস্ট 1.6 × 10⁻19 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিবা। তাহলে তোমার কাছে কিন্তু পুরো রেজাল্টটা জুল এককে চলে আসবে, পুরো রেজাল্টটা জুল এককে চলে আসবে। দেখো জুল এককে কত আসে? তাহলে এটাকে জাস্ট 1.6 × 10⁻19 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে আসবে -2.4144 ইন্টু 10⁻19 জুল আসছে। তাহলে আমার কাছে কিন্তু জুল এককে আনসার এখানে চলে আসছে। বোঝা গেছে জিনিসটা? দেখো তো বুঝতে পারছো কিনা, দেখো জিনিসটা এখানে বোঝা গেছে কিনা। আশা করি বোঝা গেছে। ওকে, তাহলে চলো নেক্সটে চলে যাই। নেক্সটে এইটা পারবা, এটা আমি আর করে দিব না, এটা করছে অঙ্কগুলা, এটা পারবা, এটা বাড়ি কাজ থাকবে। চলো নেক্সটে যাই। চলো, ইংলিশ প্রবলেম দেখে ঘাবড়ানোর দরকার নেই, আমি তোমাকে চলো আস্তে আস্তে এগুলো বুঝাই দিচ্ছি। ইংলিশ প্রবলেম দেখে এখানে ঘাবড়ানোর কোনো দরকার নেই, চলো তোমাকে আস্তে আস্তে আমি বুঝাই দিচ্ছি। আমি প্রতিটা ওয়ার্ড ডিসক্রাইব করব, তারপরে যদি কোনো ওয়ার্ডের অর্থ তুমি না বুঝো আমাকে বলবা, আমি তোমাকে অর্থটা বুঝাই দিব। আচ্ছা ঠিক আছে? আচ্ছা দেখো, আসো আসো আস্তে আলোচনা করি, আসো। বলতেছে কি, এ আলট্রাভায়োলেট ফোটন অফ 300 ন্যানোমিটার। তার মানে তোমার কাছে একটা ফোটন আছে যার তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু? যার তরঙ্গ দৈর্ঘ্য 300 ন্যানোমিটার। ইজ অ্যাবজর্বড, অ্যাবজর্ব মানে হচ্ছে শোষণ হয়েছে একটা গ্যাস দ্বারা। তার মানে ব্যাপারটা কীরকম? এখানে সিনারিওটা একটু ব্যাখ্যা করি। আমি তোমাকে বলি, এখনই তুমি কোয়েশ্চেন করিও না, এখনই তুমি কোয়েশ্চেন করিও না। আমি তোমাকে হচ্ছে আগে পুরো জিনিসটা একবার বুঝাই বলি প্রশ্নটা, যদি তারপরে তুমি কোনো জায়গায় না বুঝো তাহলে আমাকে তুমি কোয়েশ্চেন করিও, কেমন? তারপরে না বুঝলে আমাকে কোনো জায়গায় কোয়েশ্চেন করিও। এখানে বলছে কি, এ ফোটন অফ 300 ন্যানোমিটার ইজ অ্যাবজর্বড বাই এ গ্যাস। তাহলে তোমার কাছে এখানে একটা গ্যাস আছে, তাহলে তোমার কাছে এই জায়গায় একটা গ্যাস আছে। সেই গ্যাসটা কি করছে? একটা ফোটনকে শোষণ করছে, একটা ফোটনকে শোষণ করছে। সেই গ্যাসটা কি করছে? একটা ফোটন শোষণ করছে, একটা ফোটন। তাহলে এখানে ধরো একটা ফোটন আসতেছিল, এখানে একটা ফোটন আসতেছিল, সেই ফোটনটাকে শোষণ করছে, যার তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল? যার তরঙ্গ দৈর্ঘ্য ছিল এখানে 300 ন্যানোমিটার, 300 ন্যানোমিটার ছিল। ফার্স্ট লাইন তো এটার অর্থে গেছে এটা। অ্যান্ড দেন এমিটেড, এমিটেড মানে হচ্ছে নির্গত করা, এমিটেড মানে কি? নির্গত করা। অ্যান্ড এমিটেড নির্গত করছে দুইটা ফোটন, একটা ফোটনকে শোষণ করছে, দুইটা ফোটনকে বের করছে, একটা ফোটনকে শোষণ করছে, দুইটা ফোটনকে বের করছে। তাহলে একটা ফোটন এখানে বের করছে, আর একটা ফোটন ধরে এখানে বের করছে। তাহলে দেখো, একটা ফোটনকে শোষণ করছে, আর ফোটন বের করছে কয়টা? ফোটন বের করছে কিন্তু দুইটা। ওয়ান ফোটন ইজ রেড উইথ ওয়েভলেন্থ অফ 760 ন্যানোমিটার। তাহলে যে দুইটা ফোটন বেরোইছে, এটাকে ধরো এই ফোটনটার এনার্জি দেয়, এই ফোটনটার ল্যামডা দিচ্ছে কতটুকু? 760 ন্যানোমিটার। কোয়েশ্চেন করতেছে হোয়াট উড বি দ্য ওয়েভ নাম্বার অফ দ্য সেকেন্ড ফোটন। এই ফোটনটার ওয়েভ নাম্বারটা কত সেটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। ওয়েভ নাম্বার মানে তরঙ্গ সংখ্যা, ওয়েভ নাম্বার মানে কি? তরঙ্গ সংখ্যা। ওয়েভ নাম্বার মানে কি বলতো? তরঙ্গ সংখ্যা। ওয়েভ নাম্বার এটা মানে কি বলতো? তরঙ্গ সংখ্যা। এটা বাংলা অর্থ হচ্ছে তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা মিউ বার। তাহলে আমি কোশ্চেনটা আরেকবার বুঝাই, দেখো, একটা গ্যাস একটা ফোটনকে শোষণ করছে, দেন সে দুটা ফোটন বের করছে। তো একটা ফোটনের কিন্তু এখানে ল্যামডা দেওয়া আছে, তাহলে বলছে থার্ড যে ফোটনটা আছে এইটা, তাহলে এটাকে তরঙ্গ দৈর্ঘ্য যদি আমি λ3 ধরে নিই, যেটা আমি জানি না, তাহলে তার μ3 বারটা কত হবে সেটা আমাকে বের করতে বলা হয়েছে। কোয়েশ্চনটা বুঝতে পারছো? এবার কোয়েশ্চনটা বুঝতে পারছো? এবার যদি কোনো ওয়ার্ড না বুঝো,
তাহলে আমার কাছে কিন্তু এটা হবে 1 ফোটন, তাহলে এটা হচ্ছে ফার্স্ট ফোটন যেটা নির্গত হয়েছে, আর এটা হচ্ছে আমার সেকেন্ড ফোটন। কোনো যদি ওয়ার্ড না বুঝো এবার আমাকে তুমি বলো, কোনো যদি ওয়ার্ডটা না বুঝো তাহলে এখানে আমাকে বলো। কোনো যদি ওয়ার্ড না বুঝো তাহলে আমাকে বলো, আমি সেই ওয়ার্ডটা আবার বুঝাই দিব। কোয়েশনটাকে বুঝতে পারছো? বলো একটু করে কোয়েশনটা একদম সিম্পল। কোয়েশনটাতে কি বলছে, একটা ফোটন সংগৃহীত হয়েছে একটা গ্যাস দ্বারা, তো সেই ফোটন, এই গ্যাসটা 2টা ফোটন এখানে নির্গত করছে, তাহলে নির্গত হওয়ার যে সেকেন্ড ফোটনটা তার তরঙ্গ সংখ্যা কত সেটা জিজ্ঞেস করছে। তো তুমি λ3 বের করতে পারলে তরঙ্গ সংখ্যা অটোমেটিক বের করে ফেলতে পারবা, কারণ তরঙ্গ সংখ্যা ইকুয়ালটি কি হয়ে থাকে, 1/λ হয়ে থাকে। বুঝতে পারছো? ওয়েভলেন্থ মিন, ওয়েভলেন্থ মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা, সরি ওয়েভলেন্থ তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভলেন্থ মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখানে একজন প্রশ্ন করছে ওয়েভলেন্থ মানে কি, ওয়েভলেন্থ মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ওয়েভলেন্থ মানে কি, ওয়েভলেন্থ মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, অনেকে প্রশ্ন করতে পারো ভাই ইংলিশ প্রবলেম কেন করাচ্ছেন, মানে এটাকে তো আপনি বাংলায় রাখতে পারতেন। বাংলা ইংলিশ আমি দেখো বাংলায় তো করেছি তোমারে, ইংলিশে তো একটা করানোর কারণ হচ্ছে আইইউটিতে কিন্তু ইংলিশে কোয়েশ্চন হয়, তারপরে তোমার কিন্তু অস্টে কিন্তু ইংলিশে কোয়েশ্চন হয়, এমআইএসটিতে কিন্তু ইংলিশে কোয়েশ্চন হয়, এবং তোমরা কিন্তু দেখবে এগুলো পরীক্ষাগুলো আগে আগে হয় এডমিশন টেস্টে, তখন কিন্তু তোমাকে পরীক্ষা দেওয়াই লাগবে। সেই জন্য একটু ইংলিশও প্র্যাকটিস করে রাখো, আর ইংলিশ টার্ম জানলে তো কোনো ক্ষতি নেই। এটা কি বোঝা গেছে? যদি সবাই ইংলিশটা বুঝে থাকো তাহলে শুধু আমাকে ওয়াই বাই জানে হতো, ভাই আমি প্রশ্নটা বুঝতে পারছি, তাহলে আমাকে ওয়াই বাই জানে হতো। গুড। যারা ফেসবুকে দেখতেছে কাইন্ডলি তারাও একটু জানেও, ওয়েবে তো তারা জানাচ্ছে, গুড। তাহলে এখন আমি অঙ্কটা কীভাবে করব? একটা জিনিস আমাকে বলো তো, এই গ্যাসটা যতটুকু শক্তি শোষণ করবে শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী ততটুকু কিন্তু শক্তি সে ছেড়ে দিবে, ততটুকু শক্তি কিন্তু সে এখানে ছেড়ে দিবে, তাই না? তাহলে একটা জিনিস বলো, শক্তির সংরক্ষণ নীতি কী বলে? যে তুমি যতটুকু এনার্জিকে গ্রহণ করবা ততটুকু এনার্জি তুমি ছেড়ে দিবা, ঠিক কিনা বলো তো একটু করে? যতটুকু এনার্জি তুমি গ্রহণ করবা ঠিক ততটুকু এনার্জি তুমি ছেড়ে দিবা শক্তির সংরক্ষণশীল নীতি অনুযায়ী। তাহলে আমি যদি তোমাকে এখানে বলি যে শক্তির সংরক্ষণশীলতা নীতি, শক্তির সংরক্ষণশীলতা নীতি তোমারে কি বলে? সংরক্ষণশীলতা নীতি এটা তোমারে কি বলে? এটা তোমারে বলে গৃহীত শক্তি ইকুয়াল টু বর্জিত শক্তি, গৃহীত শক্তি এটা ইকুয়াল টু বর্জিত শক্তি। তাহলে আমাকে বলো একটু করে কতটুকু শক্তি গ্রহণ করছে, গ্রহণ করা শক্তি কতটুকু, গ্রহণ করা শক্তি কতটুকু, গ্রহণ করা শক্তি কিন্তু হচ্ছে শক্তি কত, hc/λ হয়ে থাকে না? তাহলে গ্রহণ করা শক্তি হচ্ছে hc/λ1, আর বর্জিত শক্তি কত, hc/λ2, hc/λ2, hc/λ2 প্লাস hc/λ3, hc/λ3। বুঝতে পারছো কিনা দেখো? কারণ আমরা ফোটনের শক্তি মানে কত জানি, hc/λ জানি না, তাহলে গৃহীত শক্তি হচ্ছে hc/λ1, বর্জিত শক্তি কত, এটাও তো বর্জিত হয়েছে এটাও তো বর্জিত হয়েছে, তাহলে এটার এনার্জি হবে hc/λ2, এর এনার্জি হবে hc/λ3। ঠিক আছে? দেখো তাহলে এখন আমরা বোথ সাইড থেকে কী করতে পারি, hc-টাকে কাটাকাটি করে দিতে পারি। তাহলে বোথ সাইডটাকে যদি hc-কে কাটাকাটি করে দিই তাহলে এখানে পাবো কি, 1/λ1 ইকুয়াল টু 1/λ2 ইকুয়াল টু 1/λ3। এতটুকু কি বুঝতে পারছো তুমি? না আনসার ইংলিশে করতে হবে না, আনসার বাংলায় করো। এতটুকু বোঝা গেছে? আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে আমি যখন নেক্সটে চলে যাই, তাহলে নেক্সটে দেখো আমার এখানে কিন্তু এখন জাস্ট ভ্যালু বের করবো। তুমি কি জানো এই ম্যাথটা যে একটা বুয়েট আসা ম্যাথ, এই ম্যাথটা কিন্তু বুয়েটে আসছিল জাস্ট বাংলায় অনুবাদ করা ছিল আর কিছুই না। এই ম্যাথটা বুয়েটে আসছিল জাস্ট বাংলায় অনুবাদ করা ছিল, সেটাও আমরা করাবো, বাংলায়টাও আমরা করাবো। তাহলে এখানে যদি আমি λ3টা বের করতে চাই, আমার এখানে 1/λ3 বের করা দরকার, তাহলে এটা হচ্ছে 1/λ1 মাইনাস 1/λ2। এই যে কী করছি এখানে, এই λ2টাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে আসো করাই দিই, এখানে আসো। তাহলে এখানে কত হবে দেখো, তাহলে এখানে কত হবে, এখানে হবে তোমার λ1 λ2, λ1 λ2, λ2 মাইনাস λ1। তাহলে যদি এখানে ক্যালকুলেশন করো দেখো, এই যে আমার λ1টা কত দেওয়া ছিল, 300 ন্যানোমিটার। দেখো λ1 দেওয়া ছিল 300, তাহলে ন্যানোমিটারকে মিটারে নিতে গেলে tan ইনভার্স অফ 9 দিয়ে গুণ দিব। λ2 কত ছিল, λ2 ছিল 760 ইন্টু tan ইনভার্স অফ 9 দিয়ে মাল্টিপ্লিকেশন করব।
আর এখানে ল্যামডা 2 মানে কত ছিল 760 ইন্টু টেন ইনভার্স অফ 9 মাইনাস ল্যামডা 1 300 ইন্টু টেন ইনভার্স অফ 9। বুঝা গেছে? তাহলে এখান থেকে দেখো আমি ক্যালকুলেশন করে কিন্তু ইনভার্স করে ল্যামডা 3টা বের করে ফেলতে পারি। দেখো তাহলে কত আসবে এখানে 760 মাইনাস 300 ইন্টু এখানে কত 300 ইন্টু টেন ইনভার্স অফ 9 ইন্টু 760। তাহলে আনসারটাকে যদি ইনভার্স করে দিই তাহলে এখানে আমার কাছে কত আসছে, এখানে আসছে আমার কাছে 4.9565 4.9565 ইন্টু টেন ইনভার্স অফ 7 মিটার আসছে। বাট তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য চাই নাই, তোমাকে চাইছে কি তরঙ্গ সংখ্যা চাইছে। তাহলে তরঙ্গ সংখ্যা ওয়েভ নাম্বার ওয়েভ ডাব্লিউ ওমেগা এটা কত আসবে বলো তো? এখানে এটা আসবে 1/λ। এটা কত আসে? এটা আসবে 1/λ। তাহলে এখানে আসবে 1/λ3। তাহলে λ3 হলে এখানে কত আসবে বলো? এখানে দেখো এখানে আছে 1, এখানে আছে কত 4.9565 ইন্টু টেন ইনভার্স অফ 7 কত আসে দেখো এখানে। তাহলে এখানে আসবে ইনভার্স করে দিই 1 করে, তাহলে এখানে আসছে আমার কাছে 2.0175 ইন্টু 10⁶ পার মিটার বা মিটার ইনভার্স 1 তরঙ্গ সংখ্যা এটাই বের করতে বলছো ওয়েভ নাম্বার। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। বোঝা গেছে? এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। বুঝছো সবাই? ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে একটা কাজ করি, আসো আমরা কিছু সিকিউ প্রবলেম সলভ করি। আসো এই রিলেটেড যা যা পড়ছি তার থেকে সিকিউগুলো কীভাবে থাকে চলো আমরা সলভ করে দিই একটু করে। দাঁড়ো কিছু আসো সিকিউ প্রবলেম সলভ করি। আসো আচ্ছা, সিকিউ প্রবলেম সলভ করার আগে চলো কিছু বোর্ডের এমসিকিউ সলভ করি। দেখি বলো এটা কি হবে। কিছু চলো বোর্ডের এমসিকিউ সলভ করি। এটা কি হবে বলো? এটা কত হবে? এটা কত হবে বলো? একজন বলতেছো এ, একজন বলতেছো বি। দেখো উপরের চিত্রের ক্ষেত্রে শক্তি বিকিরণের জন্য কোনটা সঠিক? শক্তি বিকিরণের জন্য কোনটা সঠিক এটা জিজ্ঞেস করছে। খেয়াল করে দেখো শক্তি বিকিরণ কখন হয় বলো তো একটু করে। শক্তি বিকিরণ কখন হয়? এই যে যদি তোমার কাছে কি হয়, এটা যদি একটা শক্তি থাকে, এটা যদি একটা থাকে, এটাকে তো আমরা লোয়ার বলছি তাই না? এখানে এনার্জি থাকে ই লোকে এখানে E1 দিয়ে বলতেছে, আর এটাকে আমরা বলছি ই হাই। তাহলে ই হাইকে এখানে E2 দিয়ে বলা হচ্ছে। শক্তি বিকিরণ হবে যদি ইলেকট্রনটা 2 নাম্বার থেকে কোথায় আসে? 1 নাম্বারে চলে আসে। তাহলে এই সময় যে তুমি ডেল্টা ইটা পাবা, সেই ডেল্টা ই সবসময় কার সমান হয়? ই হাই মাইনাস ই লো, তার মানে E2 মাইনাস E1 এর সমান হয়। সবসময় কত সমান হয়? E1 মাইনাস E2 মাইনাস E1 এর সমান হয়। তাহলে E1 মাইনাস E2 কখনো হবে না। তাহলে এইটা হবে আর এইটা হবে। তাহলে 1 এবং 2 এটা হচ্ছে আনসার হবে। ক্লিয়ার? ওকে, দেখো এটা এটা কোথায় আসছিল? এটা চিরাং বোর্ডে আসছিল। বলো এটা কী হবে বলো? স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণুর আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? স্বাভাবিক অবস্থায় মানে কি? স্বাভাবিক অবস্থায় এই কথাটার মানে হচ্ছে ইলেকট্রনটা প্রথম কক্ষপথে আছে। কারণ স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটা কোথায় থাকে বলো তো? স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন কিন্তু প্রথম কক্ষপথে থাকে। তাহলে স্বাভাবিক অবস্থা বলতে বুঝবো যে আমার এখানে n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু এখানে 1। তাহলে হাইড্রোজেন পরমাণুর আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? তাহলে এখানে এল বের করতে বলা হয়েছে তোমাকে। তাহলে এখানে কি বের করতে বলা হয়েছে? এলটা কত হবে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে একটা জিনিস বলো, এল কত হবে তোমার কাছে? এখানে একটা জিনিস বলো তাহলে এল কত হবে? এল ইকুয়াল টু হয়ে থাকে NH ডিভাইডেড বাই টোয়াইস পাই। তাহলে এখানে কত আসবে? n হচ্ছে 1, h হচ্ছে 6.626 ইন্টু 10 ইনভার্স অফ 34। তাহলে এটাকে তুমি কি করবা? এখানে টোয়াইস পাই দিয়ে ভাগ করে দিবা। কত আসে বলো তো? এখানে কত আসে রেজাল্ট? এটা কত হয়? এটা রেজাল্ট কত হয়?
6.626 tan ইনভার্স অফ 34, এটাকে জাস্ট আমরা টোয়াইস পাই দিয়ে ভাগ করে দিব, তাহলে আসে 1.05 tan ইনভার্স অফ 34 এক নাম্বারটা। তাহলে কত আসছে এখানে 1.054 tan ইনভার্স অফ 34 জুল সেকেন্ড। তাহলে তোরা নেক্সটে যাই আসো, বলো এটা কী হবে? প্লাঙ্ক ধ্রুবকের মান কত? প্লাঙ্ক ধ্রুবকের মান কত বলো? দেখো কেউ কেউ এটাকে 6.626ও লিখে, কেউ কেউ এটাকে 6.624ও লিখে, কোনো সমস্যা নেই। আবার কেউ কেউ এটাকে 6.64ও লিখে, কোনো সমস্যা নেই। তাহলে এটা আনসার হচ্ছে ডি। কেন ডি হবে? কারণ এখানে দেখো -34, এটা কিন্তু +34 দিছে। সবাই কিন্তু অনেকেই সি বলছো আমাকে আনসার, সি কিন্তু আনসার না, আনসার কিন্তু ডি, এখানে আনসার কিন্তু ডি, বুঝছো? হ্যাঁ, লাস্ট এমসিকিউর আনসার কত? লাস্ট এমসিকিউর আনসার হচ্ছে এ নাম্বারটা। দেখি বলো এটা কী হবে? এটা কী হবে বলো? এই যে আমাকে বলতেছে তোমার হাইড্রোজেন পরমাণু চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ যদি এত হয়ে থাকে, তাহলে ওই কক্ষে ইলেকট্রনের গতিবেগ কত? তাহলে চলো দেখার চেষ্টা করি আসো। এই যে 4 নম্বর কক্ষপথে গতিবেগ বের করতে বসছে, তাহলে এখানে কত হবে? ই ডিভাইডেড বাই ই কত এখানে? 1.6 ইন্টু 10 ইনভার্স অফ 19 4 পাই। অ্যাপসারের নোট কত? 8.854 10 ইনভার্স অফ 12। এম কত এখানে? 9.1 10 ইনভার্স অফ 31। আর আর কত এখানে? আর হচ্ছে 7.5 10 ইনভার্স অফ 10 ইনভার্স অফ 10। তাহলে একটা জিনিস এখানে দেখো, তাহলে যদি করি তাহলে দেখো এটা কত আসে এখানে? 1.6 10 ইনভার্স অফ 19 ডিভাইডেড বাই রুট ওভার অফ 4 পাই 8.854 10 ইনভার্স অফ 12, তারপর হচ্ছে তোমার কাছে 9.1 10 ইনভার্স অফ 31 ইন্টু 7.5 ইন্টু 10 ইনভার্স অফ 10। তাহলে এটা আসছে আমার কাছে 5.8 ইন্টু 10⁵। তাহলে কত আসছে এটা? এটার আনসার আসছে 5.8 ইন্টু 10⁵ এখানে 5। তো 5.8 কিন্তু এক্স্যাক্টলি তোমার কাছে কিন্তু এখানে আনসার নেই, তাই না? তাহলে এক্স্যাক্ট যদি তোমার কাছে এখানে আনসার না থাকে, তাহলে আমরা কী করবো এখানে? তাহলে আচ্ছা একটা কাজ করি আসো, V4টাকে এভাবে বের না করি আসো, আচ্ছা অন্যভাবেও তো বের করতে পারি। এখানে যদি এক্সাক্ট আনসার আসতেছে না, আমরা বিটাকে কিন্তু দেখো এখানে এইভাবে বের করতে পারি না? ওই যে MVR ইকুয়াল টু NH ডিভাইডেড বাই টোয়াইস পাই, এটা দিয়ে ট্রাই করে দেখি তো। কারণ ওইটা দিয়ে কিন্তু এক্সাক্ট ভ্যালু আসতেছে না, ওইটা দিয়ে এক্সাক্ট ভ্যালু আসতেছে না। তাহলে চলো আমরা এটা দিয়ে বের করার চেষ্টা করি আসো। তাহলে এখানে কী হচ্ছে দেখো, তাহলে এখানে যদি আমরা বের করি ওই পক্ষে গতিবেগ বের করতে বসে, তাই না? তাহলে ভি ইকুয়াল টু কত আসবে দেখো, তাহলে এখানে তাহলে ভি ইকুয়াল টু আসবে এন এখানে কত আমাকে বলছে? চতুর্থ কক্ষপথ, তাহলে এন হচ্ছে 4, 6.626 10 ইনভার্স অফ 34 টোয়াইস পাই আছে এখানে। এম হচ্ছে তোমার 9.1 10 ইনভার্স অফ 31, আর আর এখানে বলে দিছে 7.5 ইন্টু 10 ইনভার্স অফ 10। তাহলে এখানে দেখো কত আসবে তোমার? এখানে আসবে 4 ইন্টু 6.626 10 ইনভার্স অফ 34 ডিভাইডেড বাই টোয়াইস পাই ইন্টু 9.1 10 ইনভার্স অফ 31 ইন্টু 7.5 10 ইনভার্স অফ 10। হ্যাঁ, এবার একটা এক্সাক্ট কারেক্ট আনসার আসছে 6.1। তাহলে মানে আগেরটাতে আমরা ক্যালকুলেশনের কথা ভুল করছিলাম, তাহলে এখানে আসবে 6.1805 ইন্টু 10⁵। তাহলে আগেরটাতে হয়তো আমরা নিশ্চয়ই ক্যালকুলেশনের কথা ভুল করছিলাম, এই জন্য আনসার মিলা নেই। ঠিক আছে, তাহলে আশা করি সবাই এখানে আমরা বুঝতে পারছি। তাহলে সি হচ্ছে আমার কাছে এখানে আনসার, সি হচ্ছে আমার কাছে এখানে আনসার। আগেরটাতে আমরা তাহলে নিশ্চয়ই ক্যালকুলেশনের কথা ভুল করছিলাম, এই জন্য আনসার মিলা নেই। ওকে, তাহলে এটা দিয়ে করার দরকার নেই। এরকম যদি আমাকে ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্রটা দিয়ে ইজি অঙ্কটা করে ফেলতে পারবো। চলো নেক্সটে যাই। বলো এটা কী হবে? বোরনের শেষ ইলেকট্রনের কণিক ভরবেগ কত? বোরনের ক্ষেত্রে কী হয় বলো? বোরন এটা 5 হয়ে থাকে, তাহলে হবে 1s2, তারপর হবে 2s2, তারপর হবে 2p1। তাহলে শেষ ইলেকট্রন হচ্ছে তোমার এটা, তাহলে তার জন্য n ইকুয়াল টু কত হবে? n ইকুয়াল টু হবে 2। তাহলে তার কণিক ভরবেগ কত হবে? এই NH 2H ডিভাইডেড বাই টোয়াইস পাই, তা 2 তো কাটা, তাহলে H বাই পাই থাকবে। তাহলে H বাই পাই হচ্ছে তোমার কাছে এখানে আনসার, ডি হচ্ছে তোমার কাছে এখানে আনসার, H বাই পাই। গুড। তাহলে চলো নেক্সটে যাই। বলো পরমাণু দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মানের নির্ণয়ের সঠিক সমীকরণ কোনটা? দ্বিতীয় কক্ষপথ হইলে MVR ইকুয়াল টু কত হবে? n ইকুয়াল টু 2H ডিভাইডেড বাই টোয়াইস পাই। তাহলে 2 কাটা, তাহলে এখানে থাকবে তোমার কাছে এখানে তখন MVR ইকুয়াল টু থাকবে তোমার কাছে H বাই পাই থাকবে। তাহলে MVR ইকুয়াল টু H বাই পাই, এর কথায় আছে সি নাম্বার অপশন আছে, সি হচ্ছে কারেক্ট আনসার। তারপর
তোমাকে বলতেছে একটা যদি বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এত ন্যানোমিটার হয়, ল্যামডা যদি এত হয়ে থাকে, তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে জিজ্ঞেস করছে। তাহলে আসলে ফ্রিকোয়েন্সি কীভাবে বের করে বলো তো? এফ ইকুয়াল টু বের করে সি ডিভাইডেড বাই ল্যামডা দিয়ে। তাহলে এখানে সি কত, ডেন্টালে আসছে এটা একটা প্রবলেম। সি কত দেখো, সি হচ্ছে তোমার 3 গুণন 10⁸8, ল্যামডা কত 486.7 ইন্টু 10⁻9। তাহলে দেখো এখানে কত আসবে তোমার, এটা এখানে কত আসবে 3 ইন্টু 10⁻8 ডিভাইডেড বাই 486.7 ইন্টু 10⁻−9। তাহলে এখানে আসছে 6.1639 ইন্টু 10⁻14। তাহলে 6.10 কী বলছে এখানে 6.163 10⁻14। তাহলে এখানে টাইপিং মিস্টেক হয়েছে একটা, বুঝছো? এখানে কি সেটা 10⁻, হবে, এটা পজিটিভ পাওয়ার হবে, এখানে টাইপিং মিস্টেক করছে, এই জায়গায় মাস্ট বি টাইপিং মিস্টেক হয়েছে, এই জায়গায় এটা 10⁻, হবে 14 হবে এটা। এগুলো সবগুলো পজিটিভ ভ্যালু হবে, এগুলো টাইপিং মিস্টেক হয়েছে, সবগুলো পজিটিভ ভ্যালু হবে, সবগুলো পজিটিভ ভ্যালু হবে। এক্সট্রিমলি সরি ভাই টাইপিং মিস্টেকের জন্য। তাহলে এখানে আমাদের কোনটা আনসার হবে বলো তো? আনসার হবে এ। আনসার হবে কত? আনসার হবে এ। তাহলে চলো নেক্সটে যাই। নেক্সটে দেখো কি বলছে এখানে, কুয়েট একটা কোয়েশ্চেন আসছে, বলতেছে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় এবং দ্বিতীয় শক্তি স্তরের শক্তি যথাক্রমে এত এবং এত। তো তৃতীয় থেকে যদি দ্বিতীয়তে ইলেকট্রন পতিত হয়, তাহলে যে রশ্মি বিকিরিত হবে তার কম্পাঙ্কটা কত হবে গণনা করো। আচ্ছা বলো, ডেল্টা ই ইকুয়াল টু কী হয়ে থাকে? ইকুয়াল টু হয়ে থাকে ই হাই মাইনাস ই লো ইকুয়াল টু এইচ এফ হয়ে থাকে। তাহলে আমাকে ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। তাহলে ফ্রিকোয়েন্সি মানে কি হয়ে থাকে? ফ্রিকোয়েন্সি মানে হবে তাহলে তোমার কাছে এখানে আমাদের এই যে ইএইচ মানে ই হাই মাইনাস ই লো ডিভাইডেড বাই এইচ হবে। তাহলে তুমি আমাকে একটু করে বলো, তোমাকে আমি কী শিখেছি? 1 আর্ক, তোমাকে শিখাইছি না আমি 1 আর্ক ইকুয়াল টু 10⁻7 জুল। এই জিনিসটা কিন্তু আমরা শিখে আসছি অলরেডি। 1 আর্ক ইকুয়াল টু কিন্তু 10⁻7 জুল। তাহলে যদি আমি এখানে এফ বের করতে চাই, এখানে, তাহলে বলো কি করব? এখানে আমরা ই হাই মাইনাস ই লো এর যদি মান বসাই, তাহলে এটা কত? এখানে আসবে তোমার এই যে তৃতীয়টা হচ্ছে 5.54 ইন্টু এখানে কত হয়ে যাবে? এটা 10⁻10, এটাকে আর থেকে জুলে নিয়ে গেলে 10⁻7 দিয়ে গুণ করো, তাহলে 10⁻17 হবে। আর এটা কত হবে দেখো, মাইনাস এটা কত হবে 2.44, এটাকে তুমি যদি 10⁻, করো দ্বিগুণ করো 7 দ্বিগুণ করো 10⁻18 হবে, ডিভাইডেড বাই এইচ, তার মানে 6.626 10⁻34 দিয়ে ভাগ করো, আর কিছুই না। তাহলে দেখো এখানে কত আসবে তোমার কাছে? এটা 5.54 ইন্টু 10⁻17 মাইনাস 2.44 10⁻18 ডিভাইডেড বাই 6.626 10⁻34। তাহলে এখানে আনসার আসছে আমার কাছে 7.99 10⁻16। তাহলে আমার কাছে এটা সি হচ্ছে আনসার। সি না, এটা আসলে অ্যাকচুয়ালি ই। এটা কত? এটা হচ্ছে ই নাম্বার অপশন, ই হচ্ছে তোমার কাছে এখানে আনসার ই। এটা ই হবে, বুঝছো? এটা হবে ই। তাহলে এখানে কত আসছে? 7.99 ইন্টু 10⁻16 হার্জ। ওকে, তাহলে এটা আসছে। চলো নেক্সটে যাই। এটা কী হবে? লাল রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য এত হলে তরঙ্গ সংখ্যা কত নির্ণয় করো। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমি জানি, তাহলে এখানে আমার কাছে কিন্তু অলরেডি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে, বলছে তরঙ্গ সংখ্যা মিউ বার বের করতে বলছে। তো মিউ বার মানে কি হয়ে থাকে? 1/λ হয়ে থাকে। মিউ বার মানে হয়ে থাকে তোমার কাছে এখানে 1/λ হয়ে থাকে, 1/λ হয়ে থাকে। তাহলে হিসাব করে দেখো যে এখানে কত আসবে। তাহলে তোমার এখানে 1/λ এখানে কত? 700 ন্যানোমিটার। বাট সবগুলো দেখো এখানে একগুলো কিন্তু সেন্টিমিটারে দেওয়া, তাহলে আমি ল্যামডাটাকে সেন্টিমিটারে নিয়ে যাই। তো 1 ন্যানোমিটার মানে যদি 10⁻9 মিটার হয়ে থাকে, সেন্টিমিটারে কত হবে? 10⁻7 সেন্টিমিটার হবে। তাহলে 10⁻7 দিয়ে গুণ দাও, তাহলে একক কোথায় চলে আসবে? সেন্টিমিটার ইনভার্স 1-এ চলে আসবে। তাহলে এটা কত আসে দেখো, 1/700 10⁻7, তাহলে আসছে কত? 1.428 1.428 10⁻4। 1.428 কোথাও আছে? নাই, তাহলে নান হচ্ছে তোমার কাছে এখানে আনসার। তাহলে এখানে কোনো জায়গায় নাই, তাহলে এটা হচ্ছে কত? 1.428 ইন্টু 10⁻, হচ্ছে কত? 4 সেন্টিমিটার ইনভার্স 1। কোনো জায়গায় নাই, তাহলে এখানে নান হচ্ছে তোমার কাছে এখানে আনসার। বুঝতে পারছি আমরা? নান হচ্ছে তোমার কাছে এখানে আনসার। চলো নেক্সটে যাই। নেক্সটে কি বলতেছে? MVR ইকুয়াল টু NH/2π অনুযায়ী নিচের কোনটি ভুল? M ইলেকট্রনের ভর, এটা সঠিক। ভি দেখো
ভি কি জিনিস? ভি ভি তো ইলেকট্রনের ব্যাগ, এখানে বলছে প্রোটনের ব্যাগ, তাহলে এটা সঠিক না, এটা কিন্তু ভুল হবে। এটা কিন্তু কি হবে এখানে? এটা কিন্তু তোমার কাছে এখানে ভুল হবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমাদের এমসিকিউ এখানে শেষ। আমরা তাহলে চলো এরপর একটু কিছু সিকিউ করি কয়েকটা, তারপর আমরা আজকে শেষ করে দিব পড়া। আমরা আসলে কিছু সিকিউ সলভ করি এই রিলেটেড যা যা পড়ছি, তাহলে আমরা আগামীকালকে নতুন পড়া শুরু করতে পারবো। আসো, আর বেশিক্ষণ লাগবে না, আমরা 12টায় ক্লাস শেষ করে দিব। কেমন? 12টায় আমরা ক্লাস শেষ করে দিব, আধা ঘন্টা যখন আমরা সিকিউ, মানে নতুন কোনো টপিক নেই আজকে, নতুন কোনো টপিক নাই, তো প্যারা নেওয়ার দরকার নাই। যা যা পড়াইছি তার থেকেই সিকিউ সলভ করবো, অনেকগুলো সিকিউ দেখবো। কেমন? আমরা হচ্ছে যে ওকে দেখো, আমরা এখন তোমার সিকিউ সলভ করবো, আগামী ক্লাস হচ্ছে আমরা নতুন পড়া স্টার্ট করবো। কেমন? ওই আইসোটোপ ওগুলো আমরা আগামী ক্লাসে পড়বো, এবং আমরা আরও কিছু ম্যাথ এক্সট্রা করবো। চলো আমরা দেখানোর চেষ্টা করি। আমাকে বলতেছে, দেখো এই সিকিউটা দেখো তো, কোয়েশ্চনটা কি বলছো তোমাকে? উদ্দীপকের ইলেকট্রনটির ধাপান্তরে সৃষ্ট বর্ণালীর বর্ণ কী রূপ হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। বর্ণ কী রূপ হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো ভালো করে লক্ষ্য করে দেখি আসো, এই যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা সে এখান থেকে এখানে জাম্প করতেছে, এই জায়গায় জাম্প করতেছে, তাহলে এটাকে বলতেছে এ, তাহলে আর এটাকে বলতেছে ই। তাহলে ইলেকট্রন কোথায় কোথায় জাম্প করতেছে? ই থেকে এতে জাম্প করতেছে। ইলেকট্রন কোথা থেকে কোথায় জাম্প করতেছে? ই থেকে আমার এখানে এতে জাম্প করতেছে। তাহলে আমাকে বলো এখানে, আমি যদি এখানে তোমাকে, আমি কিন্তু শর্টকাটে সলিউশন করে দিব, বাট তুমি কিন্তু প্রশ্নে দেওয়া আছে টেওয়া আছে অনেক কিছু লিখবা, যেন তুমি এখানে ওই যে ফুল মার্কস পাও আসলে। তাহলে তাহলে সলিউশন যদি এখানে আমরা করি, দেখো ঘ, দেখো সব সিকিউ তুমি এখানে পারবা। এখানে যে ইলেকট্রনটা দেখতেছো, সে কি করতেছে? এখান থেকে ই থেকে তোমার এখানে ভালো করে দেখো এতে জাম্প করতেছে। আচ্ছা আমার জন্য আমাকে বলতে পারো, তাহলে ই এর জন্য এন কত হবে বলো তো একটু করে? ই এর জন্য এন কত হবে? ই এর জন্য এন ইকুয়াল টু 5 হবে না? কারণ দেখো এ হচ্ছে তোমার প্রথম শক্তির স্তর, বি দ্বিতীয়, সি তৃতীয়, ডি হচ্ছে চতুর্থ, ই হচ্ছে 5। তাহলে ই এর জন্য এটা 5 হবে না? ই এর জন্য এন ইকুয়াল টু 5 হবে না? আর এ এর জন্য, এন ইকুয়াল টু তোমার কাছে কত হবে? 1 হবে না? তাহলে আমাকে বলো তো এখানের মধ্যে তাহলে এন হাই কত হবে? এন হাই হবে 5, আর এন লো কত হবে? এন লো হবে 1। আমাকে কি বের করতে বলছে? বর্ণ বের করতে বলছে। বর্ণ বের করার জন্য আমার ল্যামডা বের করা লাগবে না? তাহলে ল্যামডা কীভাবে বের করবো? ওই যে সূত্র তুমি পড়ে আসছো, 1/λ ইকুয়াল টু, আমি আর সূত্র লিখি, আচ্ছা সূত্রটা লিখি যেহেতু তোমাদের একবার প্র্যাকটিস হবে। তাহলে 1/n লো স্কোয়ার মাইনাস 1/n হাই স্কোয়ার। আর এখানে আমাকে কিন্তু কোনো এলিমেন্টের কথা বলে নাই, এটা কোন, আচ্ছা বলছে 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 দেখো হাইড্রোজেন পরমাণু বলে দিছে। এই চিত্রটা কার? হাইড্রোজেনের জন্য। তাহলে z ইকুয়াল টু 1, তাহলে z ইকুয়াল টু 1। তাহলে খেয়াল করে দেখো, আমি যদি এখানে ভ্যালুগুলো বসাই দিই এখন, তাহলে পাবো কত? 1.09678 ইন্টু 10⁻⁷ ইন্টু তোমার 1/n লো মানে কত? n লো মানে হচ্ছে 1, তাহলে 1/1 স্কোয়ার মাইনাস 1/5 স্কোয়ার। তাহলে আমাকে একটু ক্যালকুলেশন করে বলতে পারো ল্যামডাটা তাহলে কত আসবে তোমার কাছে? এখানে ইনভার্স করে বলতে পারো, ক্যালকুলেশন করে কত আসবে? ফেসবুকে কমেন্ট দেখতেছি তো, ফেসবুকে কমেন্ট দেখতেছি ফেসবুকের কমেন্ট দেখতেছি, ক্লাস করার পরেও কি মেন বই পড়তে হবে না? আমার পার্টটুকু যেটা, সেটা আমি তোমাকে 3টা মেন বই থেকে পড়াচ্ছি, তা আমার পার্টটুকু তোমাকে মেন বই থেকে পড়তে হবে না। বাট তুমি যদি মেডিকেল পরীক্ষার্থী হও, মেডিকেল মানে চিন্তা ভাবনা থাকে আমি মেডিকেল পরীক্ষা দিব, তাহলে একটু করে মেন বইটাও পড়িও। বাট ইঞ্জিনিয়ারিংদের জন্য মেন বই আসলে পড়া লাগবে না, কারণ আমি তোমাকে মেন বইয়ে যা যা ইম্পর্টেন্ট তথ্য আছে সবই তোমাকে দেখা দিচ্ছি। 1.09678 10⁻⁷ ইন্টু 1/1 মাইনাস 1/25, তাহলে এটাকে ইনভার্স করবো, এটা আসছে কত? 9.497, 9.497 49 ইন্টু 10⁻⁸ মিটার চলে আসছে। আচ্ছা এটাকে যদি ন্যানোমিটারে নিতে চাই তাহলে 10⁹ দিয়ে গুণ করে আসো, তাহলে কত হবে? 94.974, 94.974 ন্যানোমিটার আসছে। তাহলে বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য তো আমি পেয়ে গেছি। বর্ণালী কী পেয়ে গেছি আমি এখানে বলো তো? তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা এখানে পেয়ে গেছি। বাট আমার কোশ্চেনে কি জিজ্ঞেস করছে? বর্ণালী বর্ণ কী রূপ হবে বা বর্ণালীটা কী টাইপের হবে সেটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। এখানে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এখানে আমি কি ভুল করছি কোথাও? বর্ণ কী রূপ হবে সেটা কিন্তু জিজ্ঞেস করা উচিত হয় নাই, কারণ
এখানে যেটা প্রবলেম হয়েছে এটা তো দৃশ্যমান অঞ্চলের মধ্যে না, তাহলে এটা কোনো বর্ণ থাকবে না, বাট এটা বর্ণালীর এখানে এটা লেখা হচ্ছিল বর্ণালীর প্রকৃতি কী রূপ হবে, এই বর্ণালীর প্রকৃতি কী রূপ হবে, প্রকৃতি মানে বর্ণালীটা কী টাইপের হবে, বলতে পারো বর্ণালীটা কী টাইপের হবে, বলতে পারো বর্ণালীটা কী টাইপের হবে, বলতে পারো বর্ণালীটা কী টাইপের হবে। তোমাকে কিন্তু একটা ছড়া শিখেছিলাম আমি, বলো তো একটু করে, ছড়াটা কী ছিল? মহাজগতের গামারঞ্জনকে অতি বেগুনি দৃশ্যে আলোকিত করেছে রেডিও টেলিভিশন, তাই না? তো দৃশ্যমান আলো কোত্থেকে স্টার্ট হয় দেখো তো একটু করে, আমি যদি একটু করে মহাজগতের গামারঞ্জনকে অতি বেগুনি দৃশ্যে, তাহলে অতি বেগুনি এটার পরেই কিন্তু কী হইতো বলো একটু করে, দৃশ্যমানতে স্টার্ট হইতো, তাই না? তো দৃশ্যমান কোত্থেকে স্টার্ট হইতো, দৃশ্যমান স্টার্ট হইতো কিন্তু 380 ন্যানোমিটার থেকে। তো এর পূর্বে যা থাকবে তাই তো অতি বেগুনি হবে, তাই না? তাহলে অতি বেগুনি কিন্তু 380 পর্যন্ত যায়, তো এটা কিন্তু 380 থেকে ছোট, তাহলে এখানে বর্ণালীর প্রকৃতি কীরকম হবে, বর্ণালীর প্রকৃতি হবে অতি বেগুনি। বর্ণালীর প্রকৃতি যেটা আছে, বর্ণালীর প্রকৃতি হবে কি বলতো, প্রকৃতি হবে অতি বেগুনি। তুমি কি আরেকটা জিনিস জানো, তুমি এই ছড়াটা ছাড়াও অঙ্কটা করার আগেই চিত্র দেখেই বলে দিতে পারতা এই বর্ণালীর প্রকৃতি অতি বেগুনি হবে। তুমি খেয়াল করে দেখো, এই যে ছড়াটা পড়ার আগেই, ছড়া ছাড়াও ম্যাথ করা ছাড়াও চিত্র দেখেই বলে দিতে পারো এটা অতি বেগুনি হবে, চিত্র দেখেই বলে দিতে পারো এটা অতি বেগুনি হবে। কিভাবে বলো তো একটু করে, খেয়াল করে দেখো, এই যে ইলেকট্রনটা সেটা কোথায় আসতেছে, প্রথম শক্তি স্তরে আসতেছে, তাহলে এটা কোন সিরিজ হবে বলতে পারো, কোন সিরিজ হবে, এটা কোন সিরিজ হবে, এটা কোন সিরিজ হবে, এটা কোন সিরিজ হবে বলো তো একটু করে, এটা কোন সিরিজ হবে, লাইম্যান সিরিজ হবে। আর লাইম্যান সিরিজে কী হয়, পরিলক্ষিত অঞ্চলটা কী হয়ে থাকে, অতি বেগুনি হয়ে থাকে, এটা তো আমরা ওই যে ছক আকারে তোমাকে লিখে দিছি, তাহলে আমি কিন্তু আগে থেকেই জানি অতি বেগুনি হবে, বাট আমি চাইলেও এখানে দেখাই দিলাম এটা অতি বেগুনি হবে। ক্লিয়ার? তাহলে পারবা না অঙ্কটা, এটা কি পারা যাবে, এটা কিন্তু এটাই আনসার। দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা, যদি পারা যায় তাহলে আমাকে একটু ওয়াই ওয়াই জানাও। আর বেশিক্ষণ নাই ভাই, আর 20টা মিনিট ক্লাস আছে, আমরা 5-6টা সিকিউ করব, এবং সব সিকিউর সব পড়া তুমি পারো, কোনো নতুন পড়া এখানে নেই। চলো আমরা নেক্সটে যাই, আসো। দেখো এটা কি বলতেছে, এটা কি বলতেছে দেখো, আমাকে বলতেছে বোর তত্ত্ব অনুসারে উদ্দীপকের বর্ণালী সিরিজ সমূহের উৎপত্তি ব্যাখ্যা করো। এখানে আমাকে বোর পরমাণু মডেল অনুযায়ী এখানে আমাকে যে বর্ণালী সিরিজগুলো আছে তাদের উৎপত্তি ব্যাখ্যা করতে বলছে। তো এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এখানে 3টা সিরিজের কথা বলা হয়েছে, একটা হচ্ছে সিরিজ এ, একটা হচ্ছে সিরিজ বি, একটা হচ্ছে সিরিজ সি। তুমি তোমার অ্যাপ্রোচটা কী হবে আনসার করার, কোয়েশনে আনসার অ্যাপ্রোচ করার, মানে আনসার করার অ্যাপ্রোচটা কী হবে আমি তোমাকে দেখাই দিয়ে আসো। তুমি আগে প্রথমে লিখবা এখানে যে উদ্দীপকের 3টি সিরিজ রয়েছে, সিরিজ এ, সিরিজ বি, সিরিজ সি। তাহলে লিখবা যে উদ্দীপকের 3টি সিরিজ রয়েছে, এখানের মধ্যে সিরিজ এ যেটা, সিরিজ যেটা এ, এটাকে আমরা বলবো লাইম্যান সিরিজ, সিরিজ এ কে আমরা বলবো লাইম্যান সিরিজ। সিরিজ যেটা বি আছে, সিরিজ বি, সিরিজ বি যেটা আছে এটাকে আমরা বলবো বামার সিরিজ। আর সিরিজ সি যেটা আছে, সিরিজ যেটা আছে সি, এটাকে আমরা বলবো লাইম্যান বামার প্যাসচেন সিরিজ, প্যাসচেন সিরিজ। এটা তো সবাই বুঝতে পারছি তাই না আমরা? দেখো তো এতটুকু কি তোমরা বুঝতে পারছো সবাই, যে লাইম্যান বামার প্যাসচেনের সেটাকে তোমরা বুঝতে পারছো? গুড, এই তো কমেন্টে জানিয়ে দিছো লাইম্যান বামার প্যাসচেন। আচ্ছা হ্যাঁ, এমডি রামিম, ঠিক আছে, ওকে গুড। এখন আমি শুধু একটা দেখাই দিই, আমাকে বলছে এইগুলোর উৎপত্তি ব্যাখ্যা করো, আমি শুধু লাইম্যানটা দেখাই দিই, বাকিগুলো তুমি নিজে অটোমেটিক্যালি পারবা। চলো আমি তোমাকে দেখাই দিয়ে আসো। তাহলে কীভাবে আনসার করবো আমরা এখানে হেডলাইন দিব লাইম্যান সিরিজের উৎপত্তি, আমরা এখানে হেডলাইন দিব লাইম্যান সিরিজের উৎপত্তি, লাইম্যান সিরিজের উৎপত্তি। আমি শুধু লাইম্যানটা তোমাকে দেখাই দিই, তাহলে তুমি বামার প্যাসচেন অটোমেটিক্যালি পারবা। তাহলে তুমি এখানে কি লিখবে, এরপর আমি তোমাকে বলি, তুমি লাইম্যান সিরিজের উৎপত্তি লিখছো না, তুমি এখানে লিখবা যে যদি কি হয়, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর হতে এই তোমার প্রথম শক্তি স্তরে ফেরত আসে, তাহলে লাইম্যান সিরিজের উৎপত্তি হবে। তাই এখানে লিখবা হাইড্রোজেন পরমাণুর
হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর উচ্চ শক্তি স্তর বলতে আমরা এন হাই ইকুয়াল কত বসবো 2 3 4 হতে প্রথম শক্তি স্তরে অর্থাৎ এখানে আসলে এন লোটা কত হবে এন লো ইকুয়াল টু হবে 1 প্রথম শক্তি স্তরে ফিরে আসে তবে লাইম্যান সিরিজ সৃষ্টি হবে তুমি কিন্তু এতটুকু লিখলে কিন্তু তোমার হয়ে গেছে বাট তুমি তো এতটুকু লিখে তোমাকে গ নম্বরে ফুল মার্কস দিবে না তাহলে বাকিগুলোর জন্য কি লিখবা যেমন বামারের জন্য লিখবা এন হাই ইকুয়াল টু 3 4 5 পেস্টের জন্য লিখবা এন হাই ইকুয়াল টু 4 5 6 আর বামারের জন্য এন লো ইকুয়াল টু 2 হবে আর পেস্টের জন্য এন লো ইকুয়াল টু 3 হবে তারপর তুমি কি লিখবা এখানে তারপর তুমি লিখবা অর্থাৎ বামার সিরিজের জন্য আমার কাছে এখানে এন হাই ইকুয়াল টু হয়ে থাকবে 2 3 4 এরকম আর এবং এন লো ইকুয়াল টু হয়ে থাকে 1 এখানে এই সিরিজে পরিলক্ষিত অঞ্চল এটা কিরকম এই সিরিজের পরিলক্ষিত অঞ্চলটি হলো কিরকম তোমার কাছে বলো তো এখানে পরিলক্ষিত অঞ্চলটা কিরকম এই যে অতি বেগুনি অঞ্চল এরপরে কাজটা কি হবে জানো তোমার এখানে তুমি এখানে লিখে দিবা সূত্র যে 1/λ ইকুয়াল তাহলে এই ক্ষেত্রে হবে রিডবার্গের ধ্রুবক ইকুয়াল টু হবে এখানে 1/n লো স্কয়ারের জায়গায় 1 বসাবা আর এখানে 1/n হাই স্কয়ারটা লিখে দিবা তাহলে এখানে কত পাবা দেখো তো তুমি এখানে তাহলে এখানে পাচ্ছ তুমি রিডবার্গের ধ্রুবক তাহলে যদি সলভ করতা তাহলে এখানে আসতো n হাই স্কয়ার আসতো আর এখানে তো লসাগু 1 তাহলে n হাই স্কয়ার মাইনাস 1 হইতো তাহলে এখানে আমাদের ল্যামডাটা কত আসবে তোমার ল্যামডা ইকুয়াল টু আসবে তোমার কাছে এখানে n হাই স্কয়ার তারপরে তোমার হচ্ছে যে রিডবার্গের ধ্রুবক আর n হাই স্কয়ার মাইনাস 1 এটা আসবে তোমার ল্যামডার ভ্যালু এটা হচ্ছে আমার বামার সিরিজে ল্যামডার ভ্যালু এটা হচ্ছে কি বলো তো বামা এগুলো কিন্তু সূত্রগুলো মুখস্থ করার দরকার নাই বাট এমনি তুমি এখানে লিখে যাচ্ছ এরপর তুমি আরেকটা কাজ করতে পারো তোমার যদি আরও লিখতে ইচ্ছা করে তুমি তখন বামার সিরিজের জন্য ল্যামডা ম্যাক্স কত হবে আর ল্যামডা মিনিমাম কত হবে ওগুলো বের করে দেখাইতে পারো কেমন ওগুলো কিন্তু তুমি এখানে বের করে দেখাইতে পারো আসলে বামার সিরিজের জন্য ল্যামডা ম্যাক্স কত হবে এবং ল্যামডা মিনিমাম কত হবে সেটাও তুমি এখানে দেখাইতে পারো ক্লিয়ার দেখো তো জিনিসটা ক্লিয়ার কিনা ওকে আশা করি ক্লিয়ার সরি এটা তো আমরা লাইমের জন্য বলতেছি লাইমের জন্য তো n লো ইকুয়াল টু 1 হ্যাঁ ঠিক আছে তো বামারের জন্য n লো ইকুয়াল টু 2 ওকে তাহলে এভাবে করে বাকিগুলো তুমি ব্যাখ্যা করে দিতে পারবা না পারবা তাহলে এটা তোমার কাছে এখানে বাড়ি কাজ থাকবে বাকিটা কিন্তু তোমার কাছে বাড়ি কাজ থাকবে ক্লিয়ার এটা কি পারবা বাকিটা কি পারবা হ্যাঁ ওকে তাহলে ধরো নেক্সটে চলে আসো বলতেছে উদ্দীপকের বি সিরিজের সবগুলো রেখায় দৃশ্যমান হবে কিনা বিশ্লেষণ করো তাহলে খেয়াল করে দেখো আমি যদি এটাকে তোমাকে আনসার করে দেখাই এই যে আমাদের কাছে সলিউশন করতেছি আমরা এখানে ঘ নাম্বারটা তাহলে এটা কিন্তু আমার কাছে গ নাম্বার ছিল হ্যাঁ ঘ চলো ঘ করি এখানে যে আমার কাছে বি সিরিজটার কথা বলছে বি সিরিজের জন্য তুমি একটু ভালো করে লক্ষ্য করে দেখো আমাকে প্রশ্ন করতেছে বি সিরিজের সবগুলা রেখা দৃশ্যমান হবে কিনা তো চলো দেখার চেষ্টা করি আসো তো বি সিরিজটার জন্য দেখো n লো ইকুয়াল টু কত বি সিরিজের জন্য এটা অবশ্যই বামার সিরিজ আর এখানে দেখো উদ্দীপকের মধ্যে অলরেডি দেওয়াই আছে n লো ইকুয়াল টু কিন্তু 2 আর n হাই কত এখানে আছে দেখো তো উদ্দীপকের মধ্যে দেখো বামা এখানে কোত্থেকে আসতেছে দেখো 3 থেকে আসতেছে
4 থেকে আসতেছে, 5 থেকে আসতেছে, 6 থেকে আসতেছে। তাহলে এই রেখাগুলো কনসিডার করো। তাহলে আমি যদি কনসিডার করি এগুলোকে, তাহলে কত পাচ্ছি দেখো তো, এন লো ইকুয়াল টু এন হাই ইকুয়াল টু 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে। এই চারটা এখানে আমাকে প্রশ্নের মধ্যে কনসিডার করাইছে। তাহলে এই চারটাকে নিয়ে আমরা ডিসকাশন করব। আমাকে বলছে এই চারটা থেকে যদি তোমার কাছে কি আসে, তোমার কাছে যদি এখানে বর্ণালী তৈরি হয়, সেই বর্ণালীগুলা দৃশ্যমান হবে কিনা তুমি বিশ্লেষণ করো, ব্যাখ্যা করো। আমি একটা করে দিই, একটা করে দিলে তুমি বাকিটা পারবা। দেখো তাহলে তুমি লিখবে এখানে যে 3 নং শক্তি স্তর হতে মানে আগত ইলেকট্রনের জন্য, কেমন কি বলছো? হ্যাঁ, তাহলে আমরা প্রথমে যদি এরকম লিখি এন হাই ইকুয়াল টু 3 এর জন্য, এন হাই ইকুয়াল টু 3, এটার জন্য আমরা চেক করে দেখি আসো এটা দৃশ্যমান হয় কিনা। এন হাই ইকুয়াল টু 3 এর জন্য চলো চেক করে দেখি আসো। তাহলে এখানে আমরা কি করবো, এই যে 1/λ ইকুয়াল টু রিডবার্গের ধ্রুবক ইকুয়াল টু 1 আমরা জানি সূত্র, আগে সূত্রটা লিখে ফেলবা, তাহলে তোমার অটোমেটিক পরীক্ষার খাতায় প্র্যাকটিস হয়ে যাচ্ছে। ম্যাথ করার সময় সূত্র লিখবা। আমি কি করতাম, সূত্রটা আলাদা করে প্র্যাকটিসও করতাম, আবার ম্যাথ করার সময় আমি জানি সূত্রটা অ্যাপ্লাই হবে, তাও সূত্রটা আমি পুরোটা লিখতাম যেন তুমি প্র্যাকটিস হয়ে যায়। তাহলে এখানে রিডবার্গের ধ্রুবকে তখন মান বসাই দিবা 1.09678 ইন্টু 10⁻7 আর ইন্টু এখানে কত বসাবা 1/n লো স্কোয়ার মানে 2 স্কোয়ার, আর এখানে 1/n হাই স্কোয়ার মানে কত, n হাই স্কোয়ার মানে এখানে ফার্স্টটাকে 3 এর জন্য বসাচ্ছি। তাহলে এখান থেকে দেখো তুমি এখান থেকে ল্যামডার মানটা পেয়ে যাবা, তুমি এখানে দেখো ল্যামডার মানটা পেয়ে যাবা। ল্যামডার মান কত আসবে দেখো, ল্যামডা মান আসবে তোমার কাছে 1.09678 10⁻7 ইন্টু 1/4 মাইনাস 1/9। তাহলে এখানে ইনভার্স করে দিলে তাহলে এই জিনিস চলে আসছে আমার কাছে 6.564 ইন্টু 10⁻7 মিটার আসছে। আর এটাকে যদি 10⁹9 দিয়ে গুণ করি তাহলে ন্যানোমিটারে চলে যাবে 656.467 এত ন্যানোমিটার আসছে। তাহলে দেখো এইটা যেটা আছে, এটা কি দৃশ্যমানের মধ্যে পড়তেছে না? অবশ্যই দৃশ্যমানের মধ্যে পড়তেছে। সেমভাবে তুমি এখানে এন হাই ইকুয়াল টু 4 এর জন্য বের করবা, সেমভাবে তুমি এখানে এন হাই ইকুয়াল টু 5 এর জন্য বের করবা, সেমভাবে তুমি এখানে এন হাই ইকুয়াল টু 6 এর জন্য বের করবা। দেখবা সবগুলো ল্যামডার যে ভ্যালুগুলা, এগুলা 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটারের মধ্যেই হচ্ছে। তাহলে তখন আমি বলে দিব যে ভাই আমার সবগুলা দৃশ্যমান আলোর মধ্যেই পড়তেছে। তাহলে বিটা সিরিজের জন্য সবগুলো আলোই কি বলতো দৃশ্যমান। তাহলে এটা পারবো না, এটা আশা করি অবশ্যই পারবো। তাহলে এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। এই জিনিসকে তোমরা পারবা, দেখো তো এই জিনিসটা পারবা, দেখো বুঝতে পারছো কিনা? ওকে, হ্যাঁ। তাহলে এখানে দেখো এই জিনিসটা আমরা তাহলে পারা যাবে, এটা আমরা তাহলে এখানে সলভ করে ফেললাম। তাহলে চলো নেক্সটে চলে যাই আসো। ওকে, দেখো আমাকে বলছে উদ্দীপকের ইলেকট্রন ধাপান্তরের ফলে সৃষ্ট বিকৃত রশ্মির বর্ণ কীরূপ হবে তা গণনা করো। খেয়াল করো এখানে যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা এটা কোত্থেকে লাভ দিচ্ছে বলো তো? এই যে এটা থেকে লাভ দিচ্ছে না, এটা হচ্ছে এন থেকে লাভ দিচ্ছে। দেখো এন থেকে লাভ দিচ্ছে, এটা হচ্ছে কে, এটা এল, এটা এম, এটা এন থেকে কোথায় লাভ দিচ্ছে? এন থেকে দেখো এখানে এই যে আমার কাছে দেখো এল এর দিকে আসতেছে। ইলেকট্রনটা কোথায় কোথায় আসতেছে দেখো, এই এন থেকে কিন্তু এল এ আসতেছে। তাহলে ইলেকট্রন আসতেছে কোথায় কোথায়, ইলেকট্রন আসতেছে কোথায় কোথায় দেখো, সলিউশন যদি করি ঘ ইলেকট্রন আসতেছে কোথায় কোথায়, ইলেকট্রন যেটা আছে সেটা কিন্তু লাভ দিচ্ছে কোথায় কোথায় দেখো, এই যে এন থেকে এল এ আসতেছে। তাহলে এন থেকে যদি এল হয় তাহলে এখানে এন হাই তুমি জানো, এন হাই এখানে 4 হবে, এন লো ইকুয়াল এখানে কত হবে 2 হবে। তাহলে এটার বর্ণ কীরূপ হবে? তাহলে এখান থেকে তুমি 1/λ বের করে ফেলতে পারবা না? আর ল্যামডার এখান থেকে ল্যামডা বের করার পরে তুমি এখান থেকে বর্ণ সম্পর্কে মন্তব্য করতে পারবা না? অবশ্যই পারবা। তাহলে এই জিনিস তোমার কাছে এখানে বাড়ি কাজ থাকবে, বুঝা গেছে? এই জিনিস তোমার কাছে বাড়ি কাজ থাকবে। আচ্ছা তাহলে আজকে এতটুকুই থাকুক, আর 10 মিনিট কম পড়াইলাম। আজকের লেকচার কেমন লাগছে জানাতে পারো। আমি চেষ্টা করছি আসলে তোমাদেরকে ইন ডিটেলসে পড়ানোর। দেখো একটা জিনিস কি, বেশি আমি তো চাইলেই একটা ম্যাথ করাই তোমাকে নতুন টপিকে চলে যেতে পারি, তাই না? আমি কিন্তু চাইলেই কিন্তু তোমাকে একটা ম্যাথ করাই দিতে পারি একটা টপিক থেকে, কোনো আমার কিন্তু লস নাই, আমার লাভ উল্টা। চারটা তাড়াতাড়ি শেষ হবে, আমারও কষ্ট কম হবে, তোমারও কষ্ট কম হবে, কিন্তু দিন শেষে তোমার কিন্তু ক্ষতিটাই হবে। আসলে বেশি বেশি ম্যাথ করানোর কারণ একটাই, সব টাইপের ম্যাথ কভার করা। সব টাইপের ম্যাথই কিন্তু করাচ্ছি, দেখো সহজ ম্যাথও করাইছি, কঠিন ম্যাথও করাইছি, কেমন সব টাইপের ম্যাথ তোমাকে করাই দিচ্ছি যেন তুমি কোনোভাবেই তোমার জন্য না আটকায়। আসলে একটা জিনিস চিন্তা করে দেখো, ধরো আমি তোমাকে পড়াইলাম, সেম জিনিস তোমাকে গিয়ে আবার নতুনভাবে শিখতে হচ্ছে, তাহলে তো তোমার আসলে লাভটা হবে না। তাই আমি চেষ্টা করি তোমাকে যত টাইপের ম্যাথ পসিবল সবগুলো তোমাকে করাই দেওয়ার, কঠিন হোক সহজ হোক,
যেন তোমার আসলে আর নিজে থেকে শ্রম দিয়ে নতুন টাইপের ম্যাথ খুঁজে বের করতে না হয়। আমি তোমাকে হচ্ছে সব টাইপের ম্যাথ করাই দিচ্ছি। এতে করে যেটা হবে, তোমার আসলে অন্য সাবজেক্টের দিকে তুমি বেশি বেশি করে আসলে টাইম দিতে পারবা। কারণ কেমিস্ট্রিটা কিন্তু আমাদের যে বইগুলো আছে অনেক জায়গাতে কিন্তু একটু অগোছালোভাবে আছে, খুব ভালোভাবে আছে বাট অগোছালোভাবে আছে। এটা গুছাই দেওয়ার দায়িত্ব কিন্তু আমরাই নিচ্ছি আসলে। মানে যারা যারা সবাই পড়ায়, সবাই আসলে চেষ্টা করে সবাই গুছায় পড়ানোর, কেমন? কেউ খারাপ পড়ায় না, যেই প্ল্যাটফর্মেরই হোক সবাই ভালো পড়ায়, কেমন? সো আমাদের চেষ্টাটা থাকবে আসলে তোমাদেরকে বেস্ট আউটপুটটা দেওয়া, ঠিক আছে? তাহলে আমার কোনো কথায় কষ্ট পাইলে মানে মাফ টাফ করে দিও। তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে কিন্তু অবশ্যই আমরা কী করবো, বাদ বাকি সিকিউ করবো, তারপরে তোমার অনেকগুলো ম্যাথ করবো, এরপর হচ্ছে আমরা আইসোটোপ আইসোটোন ওই টপিকগুলো আমরা পড়ে ফেলবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।